আমরা এখন ডেপ্রিসিয়েশন হিসেবে ট্রিট করব। দ্যাট মিন্স ডেপ্রিসিয়েশন হলো দি সার্ভিস চার্জ অফ অ্যান ফিক্সড অ্যাসেট। তো ফিক্সড অ্যাসেটের সার্ভিস চার্জ মানে হলো যে ফিক্সড অ্যাসেটটা যতদিন আমার ব্যবসা বা প্রতিষ্ঠানে থাকবে অতদিন দিয়ে ভাগ করতে হবে। যদি এই বিল্ডিংটা আমার বলে দেয় যে এটা 20 বছরের আয়ুষ্কাল, তাহলে আমরা 20 দিয়ে ভাগ করলে 1 ভাগে যেটা পাবো সেটাকে আমরা বলি নরমালি ডেপ্রিসিয়েশন। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো যে গত বছরের ডেপ্রিসিয়েশনের সাথে এই বছরের ডেপ্রিসিয়েশন যোগ করে যেটাকে বলা হয় সেটাকে বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আবার যদি এখানে যে ট্রায়াল ব্যালেন্সে যে আছে 48,000 এটার সাথে যদি আমরা এবছরে আবার ডেপ্রিসিয়েশন যোগ করি সেটাও অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে পঞ্জীবিত আগের থেকে যোগ হয়ে হয়ে আসতেছে, সেটাকে আমরা বলি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। দেন ফ্যাক্টরি বিল্ডিং। স্যার ক্রেডিট পাশে কেন বসলো এটা একটু দেখতে? ক্রেডিট পাশে এই জন্য বসছে যে যখন আমরা এইটা ডেপ্রিসিয়েশন যখন আমরা হিসাব করি তখন যে জার্নালটা আমরা করি সেই জার্নালটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস কে আমরা ডেবিট করি, আর ক্রেডিট করার কথা ছিল বিল্ডিং রে, যেহেতু বিল্ডিং এর দামটা কমে যাচ্ছে। কিন্তু আমরা বিল্ডিং কে ক্রেডিট না করে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে ক্রেডিট করি। বিল্ডিং যে ফিগারটা ওই ফিগারটা ওই রকমেরই থাকে, ওখান থেকে আমরা কমাই না কমাইয়া আমরা ক্রেডিট পাশে একটা নাম দিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা নাম দিয়ে আমরা ক্রেডিট পাশে ওটা শো করি। তো ক্রেডিট পাশে যেহেতু শো করি তাহলে এর ডেবিট হলো এখানে এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। কোনো আইটেম যদি ক্রেডিট পাশে থাকে তো তার ডেবিট কে হবে সেটা ওই আইটেমের ভিতরে বোঝা যায়। যেমন এখানে বোঝাই যাচ্ছে বলে যাচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, দ্যাট মিন্স এটা ডেবিট হচ্ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। সেজন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হলো একটা খরচ, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, সেজন্য আমরা ক্রেডিট পাশে বসি। যখন ব্যালেন্স শিট করব তখন এই বিল্ডিং এর যে ভ্যালু এই ভ্যালু থেকে আমরা মাইনাস করে দেখাবো। ঠিক তদ্রুপ ফ্যাক্টরি বিল্ডিং আমার আছে, তারও ফ্যাক্টরি বিল্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 1,92,000। লং টার্ম ইনভেস্টমেন্ট, দেন রিসিভেবল। হোয়াট ডু মিন বাই রিসিভেবল? হ্যাঁ, এখানে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল কে বুঝবো, কিন্তু রিসিভেবল অনেক ধরনের রিসিভেবল হতে পারে, 3 রকমের রিসিভেবল হতে পারে। কিন্তু রিসিভেবল, হ্যাঁ 3 ধরনের রিসিভেবল হতে পারে, কিন্তু এখানে যেহেতু কোনো নাম উল্লেখ করে নাই, কিন্তু আমরা ধরে নেব যে ইটস এ অ্যাকাউন্টস রিসিভেবল। 3 ধরনের কি? একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল, একটা হলো নোট রিসিভেবল, একটা হলো আদার রিসিভেবল। এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট পেয়াবেলও এখানে ক্লিয়ার বলা নাই। পেয়াবেলও 3 রকমের হতে পারে, অ্যাকাউন্টস পেয়াবেল, নোটস পেয়াবেল, আদার পেয়াবেল। তো কিছুই বলা নাই, কিন্তু আমি ভাববো ইটস এ অ্যাকাউন্টস পেয়াবেল। যখনই কিছু বলার থাকবে না তখনই আমি আমার সুবিধা মতন চিন্তা করব অ্যাকাউন্টস পেয়াবেল। অ্যাডভার্টাইজিং, কিছু বলা নাই যে এই অ্যাডভার্টাইজমেন্টটা কিসের জন্য খরচ হয়েছে। যেহেতু কিছু বলা নেই কাজেই আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা মনে করব যে ইটস এ সেলিং এক্সপেন্স। না, হ্যাঁ সেলিং এক্সপেন্সেস। যেহেতু মানে আপনার আমরা দেখেছি যে অ্যাডভার্টাইজমেন্ট অনেক সময় আপনার এডমিনের জন্য হতে পারে, বা আপনার সেলিং এর জন্য হতে পারে, ফ্যাক্টরির জন্য হতে পারে। সো দ্যাট এখানে কিছু বলা নাই, আমরা সেজন্য নরমালি অ্যাডভার্টাইজমেন্ট সাধারণত সেলস এর সাথে জড়িত থাকে, এই জন্য আমরা সেলিং এক্সপেন্স এটা দেখাবো বা মার্কেটিং এক্সপেন্সেস। প্রমিসারি নোট হলো ইটস এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ স্যার সাউন্ডটা কমে গেল কেন স্যার? না, আমার তো সাউন্ড ঠিক আছে। না কমে নাই, ঠিক আছে। না আমাদের এখানে ঠিক আছে, আমাদের এখানে ঠিক আছে। মানে আমি আস্তে আস্তে বলতেছি নাকি আরো জোরে বলবো? সাউন্ড ঠিক আছে। না স্যার ঠিক আছে। মোবাইলে ভলিউমটা আপনার ডিভাইসকে দেখেন, ওখানে কোনো হয়তো সাউন্ড ওকে। স্যার ক্লাস কি রেকর্ড করা যাবে? এটা হোস্ট বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না। স্যার হোস্ট তো পারমিট করে না, হচ্ছে মনে হয়।
রেকর্ড হচ্ছে, হোস্টে রেকর্ড করতেছে। আচ্ছা, তো এখন প্রমিসারি নোট হলো ইটস এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। যে ইনস্ট্রুমেন্টটা অ্যাকচুয়ালি নেগোশিয়েবল, অথবা যে ইনস্ট্রুমেন্টটা আপনার একজনের কাছ থেকে আরেকজনে সেল করা যায়, যে ইনস্ট্রুমেন্টটা অ্যাকচুয়ালি আর কিছুই না, ইটস এ লাইক এ চেক যেরকম আমরা বহন করি, সেটাকে আমরা একজনের চেক আরেকজনকে দিতে পারি বা ক্যাশ করতে পারি, ঠিক প্রমিসারি নোটটাও সেই রকমের। ইটস এ প্রমিস টু পে সাম পেয়াবেল উইদিন এ স্পেসিফিক টাইম উইথ ইন্টারেস্ট অর উইদাউট ইন্টারেস্ট। অর্থাৎ একটা ডিউ যদি থাকে, সে পেমেন্টের জন্য যে প্রমিস করা হয়, সেই প্রমিসকে যে কাগজে লেখা হয় সেখানে ডেট থাকে এবং কবে কত টাকা কখন পরিশোধ করবে সেগুলো ডিটেলস বলা থাকে, এবং সেটা কি উইথ ইন্টারেস্ট নাকি উইদাউট ইন্টারেস্ট সেটাও বলা থাকে। এই যেই কাগজটাতে এই জিনিসগুলো সবকিছু বলা থাকে এবং উভয় পক্ষ সেই কাগজে সাইন করা থাকে, সেটা কি আমরা নর্মালি বলি প্রমিসারি নোট। অ্যাকচুয়ালি এগুলো আমাদের দেশে প্রচলন নাই, কিন্তু অঙ্কে অনেক সময় আসে। তারপরে 50% নোটস পেয়াবেল 5 ইয়ার্স, অর্থাৎ বলেছে যে এখানে ছিল প্রমিসারি নোট, আর এখানে ছিল আরেকটা নোট পেয়াবেল। ইটস অ্যানাদার আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, জাস্ট লাইক প্রমিসারি নোটের মতনই। এটাকে এখানে বলেছে যে 15%, অর্থাৎ এর আবার ইন্টারেস্ট আছে। আর এখানে যেহেতু কিছু বলে নাই, তার মানে বোঝা যাচ্ছে এর কোনো ইন্টারেস্ট নাই। তো এখানে 15% ইন্টারেস্ট দিতে হবে। 15% অর্থ হলো 1 বছরে 15 টাকা, 100 টাকার 1 বছরে 15 টাকা, এই হিসাবে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। এবং এই নোটটা আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে এটা ম্যাচিউরড হবে, অর্থাৎ 5 বছর মেয়াদি এই নোটটা, 5 বছর পরে সম্পূর্ণ টাকা পেমেন্ট হবে। আর প্রতি বছরের জন্য সে 15% ইন্টারেস্ট পাবে। আর হলো এই নোটটা স্টার্ট হয়েছে ফ্রম 1 এপ্রিল 2013, আমাদের অঙ্কটা ছিল 15-তে, দ্যাট মিনস 2 বছর আগে। সো আরো তার 13 যেহেতু হয়ে গেছে, 2013 থেকে 5 বছর মানে 18 এপ্রিলে গিয়ে সেই ম্যাচিউরড হবে, কিন্তু আমরা অঙ্কটা করতেছি ডিসেম্বরের 15, সো দ্যাট আমার 1 বছরের হিসাবটাই আসবে এখানে। দেন ইন্টারেস্ট পেইড, শেয়ার ক্যাপিটাল, ব্যাড ডেবটস। ব্যাড ডেবটস এর আমরা অনেকগুলো নাম বলেছি, খেয়াল আছে কিনা আপনাদের? সেখানে বলছি আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, তারপরে বলেছি ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, তারপরে বলছি ব্যাড ডেবটস, তারপরে আরেকটা কি বলেছিলাম মনে আছে কারো? 4টা নাম বলছিলাম স্যার। বলতে স্যার বলেন নাই স্যার, বলে এই সময় বলবেন। জি, গতকাল বলতে ধরে পরে বলছিলেন যে এই সময় বলবো। আচ্ছা, ব্যাড ডেবিট, তাহলে ব্যাড ডেবটস, আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, আরেকটা তো এখন মনে পড়তেছে না। আচ্ছা, আপাতত 3টাই মনে রাখেন, আবার মনে পড়লে তখন বলবো। দেন ম্যানুফ্যাকচারিং ওয়েজেস, এখানে দেখেন বলেছে ইনভেন্টরি, র মেটেরিয়ালের কোনো ডিটেইলসটা বলে নাই, কিন্তু বাট আবার এখানে বলেছে ম্যানুফ্যাকচারিং ওয়েজেস। স্যার ব্যাড ডেবিটের মধ্যে কি আরেকটা আছে সানডে? হ্যাঁ, সানডে এটা খুব কি শব্দ আছে না স্যার ওই ব্যাড ডেবিটের? না 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 না, সানডে না, সানডে ভিন্ন জিনিস। দেন হইলো রিটেন আর্নিংস। রিটেন কথার অর্থ হলো রেখে দেওয়া, আর আর্নিংস মানে হলো আয়। আয়কে রেখে দেওয়া মানে আয় রেখে দিয়েছি, বিভিন্ন বছরে যে ইনকাম হয়েছে সেটার যোগফল হলো 4,69,200, যেটা এখনো খরচ করি নাই, সেটাকে বলা হয় রিটেইন আর্নিংস। নাও যেগুলো আপনার এটা ছিল আমাদের ট্রায়াল ব্যালেন্স। দেখেন ডেবিট এবং ক্রেডিট এবং তার সমান আছে 6,85,800। আমরা পরীক্ষাতে যদি সম্ভব হয় একবার একটু যোগ করে নিয়ে নেব, কারণ অনেক সময় ফিগারে ভুল থাকে কোশ্চেনে, হয়তো একটা শূন্য বাদ পড়ে যায় অথবা একটা ফিগার বাদ পড়ে যায়। কাজেই যদি 1-2 মিনিট বেশি লাগেও তারপর আমরা ট্রাই করব দুটো সাইড একবার একটু ক্যালকুলেটরে দেখে নেব যে সমান আছে কিনা। সমান না থাকলে সাথে সাথে আমরা যে ইনভিজিলেটর থাকবে তাকে ইনফর্ম করবো, স্যার দুটো সাইড মিল নেই,
তখন সে কারেকশন নিয়ে আসবে। এই জন্যই, আর তা নাহলে হবে কি আমাদের 1-1.5 ঘন্টা লস হবে, লস হওয়ার পরে তারপরে আমরা খুঁজে পাবো যে এটা আমাদের মানে মিল নাই, তো মিল নাই হ্যাঁ ভুল আছে, বাই দিস টাইম তো আমার 1 ঘন্টা চলে যাবে। সো দ্যাট তা না করে যদি আমরা আগে যদি একটু যোগটা দেখে নিই তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। দেন এখানে কিছু নোট, অনেক সময় নোট থাকে, অনেক সময় অ্যাডজাস্টমেন্ট বলা থাকে। এই অ্যাডজাস্টমেন্ট গুলা করে তারপর আপনাকে অঙ্কটা করতে হবে। অ্যাডজাস্টমেন্ট গুলা কি? এই অ্যাডজাস্টমেন্ট গুলা হয়েছে এই ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করার পরে। ট্রায়াল ব্যালেন্সটা আপনাকে বলেছে যে 31 ডিসেম্বর এই তারিখে করার পরে তারপরে কিছু নোট আছে বা ভুল ত্রুটি আছে যেটা এখন পেয়েছে, সেটা আপনাকে বলেছে। সেটা বলছে যে কর্পোরেট অফিস বিল্ডিং কনসিস্টেড অফ ল্যান্ড কস্টিং টাকা 3 লাখ এন্ড বিল্ডিং কস্টিং টাকা 240। অর্থাৎ কর্পোরেট যে অফিস বিল্ডিং আছে, দেখেন এখানে কর্পোরেট অফিস বিল্ডিং 5,40,000 আছে আমাদের। এই 5,40,000 কর্পোরেট অফিস বিল্ডিংটা এটা বলেছে যে এর ভিতরে 3 লাখ হলো আপনার ল্যান্ডের ভ্যালু 3 লাখ। দ্যাট মিনস আমরা যখন ব্যালেন্স শিট করবো তখন কিন্তু আর ওই কর্পোরেট অফিস বিল্ডিং আর 5 লাখ থাকবে না, তখন ল্যান্ডে চলে যাবে 3 লাখ আর বিল্ডিং এ চলে যাবে 2,40,000। এই টোটাল হবে 5,40,000। এরপর আপনাকে বলেছে যে দি বিল্ডিং ইজ এক্সপেক্টেড টু সার্ভ ফর 50 ইয়ার্স। এখানে বলেছে যে বিল্ডিংটা আপনাকে 50 বছর সার্ভিস দিতে পারবে। আমরা একটু আগে বলেছি যে দি ডেপ্রিসিয়েশন ইজ দি সার্ভিস কস্ট অফ অ্যান ফিক্সড অ্যাসেট। একটা ফিক্সড অ্যাসেটের সার্ভিস কস্টটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন। তো সেই ফিক্সড অ্যাসেটটা আপনাকে সার্ভ করতে পারবে 50 বছর। কাজেই এই বিল্ডিং এর যে ভ্যালু এটাকে আমরা 50 দিয়ে ভাগ করলে প্রতি বছরে যে খরচটা আসবে সেটাকে আমরা বলবো ডেপ্রিসিয়েশন ওই বছরের। 4,800 টাকা। Now the plant building has an expected useful life of 10 years. Plant building আছে এখানে দেখেন, প্ল্যান্ট বিল্ডিং যেহেতু হ্যাঁ প্ল্যান্ট বিল্ডিং হুবই নামে নাই, তার মানে হলো তখন আমাকে বুঝতে হবে ফ্যাক্টরি বিল্ডিং এর কথাই বলছে, কারণ প্ল্যান্ট বিল্ডিং নামে কোনো বিল্ডিং নাই। দুটো আছে, একটা হলো ফ্যাক্টরি বিল্ডিং আর একটা আমরা পেয়েছিলাম এই যে অফিস বিল্ডিং। কাজে এই ফ্যাক্টরি বিল্ডিংটা হলো প্ল্যান্ট বিল্ডিং। তো ফ্যাক্টরি বিল্ডিংটা বলেছে যে এর ইউজফুল লাইফ হলো 10 ইয়ার্স, তার মানে 10 দিয়ে ভাগ করে প্রতি বছর আপনাকে ডেপ্রিসিয়েশন খরচ হিসাব করতে হবে। দেন নাম্বার সি বলছে ট্যাক্স ইজ ক্যালকুলেটেড এট টাকা 68,000 ফর দি ফুল ইয়ার। এই বছরে ট্যাক্স হিসাব করেছে 68,000 টাকা। অ্যাকাউন্টিং টিম হ্যাজ আইডেন্টিফাইড দ্যাট there was a under provision of টাকা 12,000 in previous year's tax balance। বলছে যে গত বছর যে ট্যাক্সটা হিসাব করেছিল সেখানে অ্যাকাউন্টিং টিম হিসাব করে দেখছে যে 12,000 টাকা ট্যাক্স আন্ডার প্রভিশন মানে কম করা হয়েছিল। গত বছরে ট্যাক্স যেটা হিসাব করেছে সেখানে 12,000 টাকা কম হিসাব করেছে, তার মানে এই বছরে এসে আপনাকে সেটুকু বিবেচনা করতে হবে। দেন ইনভেন্টরি ভ্যালুড টাকা 15,600 অন 31 ডিসেম্বর। এই ক্লোজিং ডেটে যে ইনভেন্টরিটা এটাকে আমরা বলি ক্লোজিং ইনভেন্টরি বা আপনার এন্ডিং ইনভেন্টরি। সো আমরা দুইটা ইনভেন্টরি পেয়ে গেছি, এন্ডিং ইনভেন্টরি আছে এখানে আর ওপেনিং ইনভেন্টরি আমরা পেয়েছি ট্রায়াল ব্যালেন্সে। এখানে আপনাকে করতে বলেছে রিকোয়ারমেন্ট 1, প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর জেরোমি ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015। ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে। স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি মানে হলো যে আপনার যে আমাদের মালিকের যে ইকুইটি থাকে সেই ইকুইটিটার একটা স্টেটমেন্ট করতে বলছে আপনাকে, কি ধরনের চেঞ্জ আসছে সেই চেঞ্জটুকু এখানে একটা স্টেটমেন্ট আকারে আপনার কাছে চেয়েছে। ডিভিডেন্ড থেকে কত তারিখে চেয়েছে? তারিখে আপনার 31 ডিসেম্বর 2015 তারিখে চেয়েছে, যে এই তারিখে মালিকের যে ইকুইটি আছে তার একটা হিসাব চেয়েছে। তারপর চেয়েছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাজ অন 31 ডিসেম্বর 2015। আমরা বলি
অনেক সময় বলি ফিনান্সিয়াল পজিশন, অনেক সময় বলি ব্যালেন্স শিট। সো দ্যাট যাই বলি না কেন জিনিস একই, ব্যালেন্স শিটও যে জিনিস, ফিনান্সিয়াল পজিশনও এক জিনিস। অর্থাৎ আপনার রিয়াল অ্যাকাউন্ট এন্ড পার্সোনাল অ্যাকাউন্টের যেই অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টগুলো নিয়ে আমরা দুটো সাইড করি, একটাকে বলি অ্যাসেট সাইড আর একটাকে বলি লায়াবিলিটি সাইড। এই দুটো সাইডটাকে বলা হয় ফিনান্সিয়াল পজিশন। ওইটা আপনাকে করে দেখাতে হবে। নাও আমরা যে ফরম্যাটটা দিয়েছি, যদি আমরা ফরম্যাটে বসেই, মোস্ট প্রবাবলি খুব বেশি সময় লাগার কথা না। আপনারা দেখেন ফরম্যাটে বসান, দেখেন প্রত্যেকটা আইটেম ফরম্যাট ওয়াইজ আছে। যেমন সেলস রেভিনিউ, আমরা প্রথমেই লিখবো সেলস রেভিনিউ, আমরা ফরম্যাটে দেখিয়েছিলাম, সেখানে আমরা সেলস রেভিনিউ লিখবো। একবারে যেহেতু সেলসটা এখানে কোনো আমরা আগে ট্রাভেলসটা পড়ে নিয়েছিলাম, এই জন্য যেখানে কোনো অ্যাডজাস্টমেন্ট অ্যাকচুয়ালি ছিল কিনা আমরা দেখি কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সেই জন্য আমরা সরাসরি সেলসটাকে আউটার কলামে নিয়ে গেছিলাম 5,16,000। আর আমরা গত ক্লাসেও বলেছি, ফরম্যাট আলোচনায় বলেছি যে কোম্পানির নাম, ইনকাম স্টেটমেন্ট এন্ড ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015, এই কথাগুলো অবশ্যই মাস্ট লিখতেই হবে। না লিখলে আপনি অঙ্ক হলো একটা মার্ক কম পেয়ে যাবেন। সো দ্যাট এই জিনিসটা আমরা আগে লিখে নেই, কোম্পানির নাম, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015, আর রিকোয়ারমেন্ট হলো আমার 1। স্যার জি বলুন। এই ম্যাথের চ্যাপ্টারটা সিমাটিক্সের কত নাম্বার চ্যাপ্টার? ম্যাথের চ্যাপ্টারটা 19। সিমাটিক্সের কত নাম্বার চ্যাপ্টার? 19। 20 অথবা 18, 19, 20 এই দিনটার মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার। চ্যাপ্টার বলতে পারবো না, আমার সেশনের এটা হবে আপনার 8 সেশনের অঙ্ক আর কি। এখন চ্যাপ্টারের সাথে মিলবে না, কারণ আপনার চ্যাপ্টার হলো একটা হিসাব আর আমার হলো আরেকটা হিসাব। আমি চ্যাপ্টার, সিলেবাস প্লাস কোশ্চেন প্লাস হলো পাস্ট এক্সপিরিয়েন্স মিলিয়ে আমি আমার লেকচার প্ল্যানটা সাজিয়েছি। কাজে আপনার চ্যাপ্টারটা আমি এই মুহূর্তে বলতে পারবো না যেটা কোন চ্যাপ্টারে আছে। 19 নাম্বার ম্যাথগুলো আসে না কেন? ম্যাথগুলো খালি আসে পেজে। 19 নম্বর চ্যাপ্টার কোন বইতে? সিমেন্স স্ট্যাটিস্টিক্স। ও সিমেন্স। আপনি বলবেন 19, আরেকজনে বলবে আপনার ওই যে 15, আরেকজনে বলবে 10। কাজে কারোর সাথে কারো তো চ্যাপ্টার মিলবে না, এক এক বইতে এক এক চ্যাপ্টারে আছে। স্যার একটু ম্যাথটা যদি একটু দিতেন তাহলে একটা কোনো চ্যাপ্টারের প্রয়োজন নাই। আমার গত ক্লাসের ফরম্যাটটা যদি বুঝে থাকেন আর যেই কটা অঙ্ক করব যদি বুঝে থাকেন, কোনো চ্যাপ্টারের প্রয়োজন হবে না। স্যার আমাদের কাছে যেহেতু ম্যাপটা নাই সেজন্য খোঁজা কেন? ম্যাথটা তো আপনাকে ওই যে এটা দিয়ে মেইলটা দিয়েছে সেখানে তো থাকার কথা। ম্যাপ মেইলে দেওয়া হয়েছে স্যার, আসছে মেইলটা একটু চেক করেন, মেইলে পাবেন, না হলে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপের লিংকটা এখনই দেওয়া হবে ইনবক্সে, আপনারা সেটা একটু চেক করেন, ওখানে পেয়ে যাবেন। আমার কাছে এখন পর্যন্ত ফাইসিলিটি কি এই যে মেইলে কি প্রোগ্রামটা তো নাই আমাদের আজকে যে মেইল দিয়েছে ওটার সাথে মিলতেছে না, বাট এর একটা ডেমো দেওয়া হয়েছে স্যারেরটা, এটা মিলতেছে না বাট মানে অলমোস্ট সেম আছে। মেইলে আছে, মেইলে এটা দেয়া আছে। ফাইলের নাম্বারটা বলে দেন তাহলে বুঝে যাবে, ফাইলের নামটা বলে দেন তাহলে সবাই বুঝে যাবে। আজকে তো চেক করলাম পাইলাম না কিছু। স্যার একটু স্ক্রিনশট নিতে দেন, আমরা করে ফেলি। এটা আমি স্ক্রিনশট যদি নিতে দেন, ইনকাম স্টেটমেন্ট স্যার একটু নিচের দিকে, আরেকটু স্যার, আরো নিচের দিকে স্যার, আরো একটু স্যার, আপনাদের কাছে নোটগুলো সব আমার এখানে লেখা আছে যে পেজে সিজন 7 and 8। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে all are problem solving, শুধু কথাটা লেখা কিন্তু কোনো ম্যাথ নেই।
আমরা অ্যাকচুয়ালি পাঠিয়েছিলাম আপনার প্রবলেমগুলো একটা ফোল্ডারে পাঠানো হয়েছিল, থিওরিগুলো আরেকটা ফোল্ডারে পাঠানো হয়েছিল। ওদেরকে বলা হয়েছিল যে প্রবলেমের ফোল্ডারও সেকশনের নাম বলা আছে, থিওরি সেকশনেরও সেকশনের নাম বলা আছে। এখানে যেমন সেকশন 7-8 প্রবলেম, ওখানেও বলা আছে 7-8। কাজে আপনারা ওই প্রবলেম যে ফোল্ডারটা মেইল করেছে ওখানে আপনি খুঁজলে আমার মনে হয় পেয়ে যাবেন। আর আমি এখন যদি মেইলে যাই, আমাকেও কপি দিয়েছে, সেখানে আমি দেখেছি যে আছে। স্যার ওখানে ভাগ করে দেন, সব একসাথে দিয়ে দিন। স্যার আপনি কন্টিনিউ করেন, আমি এখানে ইনবক্সে দিয়ে দিচ্ছি। ওকে, আমি ওনাদেরকে দিয়ে তাহলে আমরা সেলস ফিগারটা পেয়ে গেলাম 5,16,000। এর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, কিন্তু আমরা ফর্মে দিয়েছিলাম অ্যাডজাস্টমেন্ট। এই অঙ্কে অ্যাডজাস্টমেন্ট নাই, কাজই করার দরকারও নেই। না সরাসরি আমরা চলে যাব কস্ট অফ গুডস সোল্ডে, কারণ আমরা ওখানে দেখেছি যে সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে। তো কস্ট অফ গুডস সোল্ডে প্রথম আইটেমটাই ছিল আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আমি সংক্ষেপে লিখেছি। ডাইরেক্ট ম্যাটেরিয়ালের মধ্যে ওপেনিং ইনভেন্টরি আমার আছে, ট্রায়াল ব্যালেন্সে আমরা পেয়েছি 12,000 টাকা। তার সাথে আমরা অ্যাড করব, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে পারচেজটা আমরা যোগ করব। তাহলে আমরা পেয়ে যাব কস্ট অফ ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ। এখানে কস্ট অফ ম্যাটেরিয়ালটা না বলে ম্যাটেরিয়াল বলেন, কারণ র ম্যাটেরিয়াল না এটা। সো দ্যাট ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজও বলার দরকার নাই, ফর সেল। স্যার বুঝলাম না ব্যাপারটা। স্যার আমরা তো ম্যাটেরিয়াল সেল করি না স্যার, ম্যাটেরিয়াল তো আমরা তৈরি করি। ম্যাটেরিয়াল যেহেতু এখানে ক্লোজিং এ কি বলছে, ইনভেন্টরি। ওকে, তাহলে আমরা ওই সেম নাম ইউজ করি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল থাকলেও অসুবিধা নাই। ওপেনিং ইনভেন্টরি আমরা বলেছি, অ্যাড পারচেজ ঠিক আছে। তারপরে ম্যাটেরিয়াল না বলে ম্যাটেরিয়াল বলা যায়, একই জিনিস। ম্যাটেরিয়াল ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল ঠিক আছে, লেস ক্লোজিং ইনভেন্টরি ঠিক আছে। বলেন আপনি কনফিউশন কোন জায়গায়? এটা কি ফর সেল, কারণ আমরা যেটা সেল করছি মানে এটা আমরা বানিয়ে তারপর এটা ইউজ ইন প্রোডাকশন ফর ইউজ ইন প্রোডাকশন। না ইউজ ইন প্রোডাকশন হবে না। আমরা তো ওখানে কস্ট অফ গুডস সোল্ড দুইটা দিয়েছি ফরম্যাটে, একটা হলো মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য। মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য হলো আপনার ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর সেল, আর ওখানে ছিল র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। কারণ এটা তো সরাসরি বিক্রি করব, সেই জন্য ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর সেল, অথবা ম্যাটেরিয়াল যদি আপনাদের কনফিউশন হয় তাহলে যেহেতু এখানে ইনভেন্টরি আছে তাহলে ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল বলতে পারেন। যদি আপনাদের ম্যাটেরিয়ালে কনফিউশন হয় তাহলে ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল। স্যার আগে একটা ক্লিয়ার করেন স্যার, এটা কি মার্চেন্ডাইজিং কোম্পানি না ম্যানুফ্যাকচারিং কোম্পানি? জি, শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। স্যার এই কোম্পানিটা কি মার্চেন্ডাইজিং নাকি ম্যানুফ্যাকচারিং? মার্চেন্ডাইজিং, কারণ আমাদের এখানে কোনো র মেটেরিয়াল নাই। তাহলে স্যার ডাইরেক্ট ম্যাটেরিয়াল আসছে স্যার, প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড এগুলো স্যার। হ্যাঁ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলছে এই জন্য যে আমরা তো যে ম্যাটেরিয়ালটুকু, হ্যাঁ এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল না বললে আমরা এটাও বলতে পারতাম। ওখানে যেভাবে আমরা এখানে ফরম্যাটে কি দিয়েছি দেখেন, এই যে এখানে আমরা বলেছি কস্ট অফ ইনভেন্টরি দিয়ে সরাসরি ইনভেন্টরি বলেছি এটা, আর ওখানে আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর বলার দরকার হয় না। আমরা শুরু করেছিলাম, মনে করছিলাম যেহেতু এটা মনে করার কারণ আছে, এটা একটু পরেই দেখবে না সেই জন্য আমরা ওইভাবে একটু ভাবছিলাম, কিন্তু আসলে তো সেটা না। তাহলে আমাদের কস্ট অফ গুডস বললেই হবে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল দরকার নেই, কনফিউশন বাড়ানোর দরকার নেই। স্যার ওয়ার্ক ইন প্রসেস তো আছে,
তারপর স্যার প্রাইম কস্ট স্যার এগুলো তো স্যার কোথায় ওয়ার্কিং প্রসেস আছে? ওয়ার্কিং প্রসেস জি add working process, less working process. খালি রাখছে Oh, আচ্ছা। Okay, sorry. স্যার প্রাইম কস্টটা তো স্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে থাকে না যতটুকু জানি স্যার, এরকম থাকে স্যার? মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে প্রাইম কস্ট তারপর এসব জিনিস থাকে, ফ্যাক্টরি ওভারহেড। ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে মানে স্যার মার্চেন্ডাইজিং কোম্পানিতে সরি। হ্যাঁ, মার্চেন্ডাইজিং কোম্পানি আর প্রাইম কস্টটা কাকে বলে? ডিরেক্ট ম্যাটেরিয়াল আর Direct labor. হ্যাঁ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ড ডাইরেক্ট লেবার। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল সেটা আপনার এখানে দেখেন, এই যে দেখেন এখানে আমরা বলছি এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালের যে জিনিসগুলো সেই জিনিসগুলো তো আমার ওখানে নেই। আবার এই যে ডাইরেক্ট লেবার এখানে আপনার এটা হলো ফ্যাক্টরির জন্য ডাইরেক্ট লেবার বলেছে, কিন্তু আমার ওটা যেহেতু ফ্যাক্টরি না সেজন্য আর ওখানে ডাইরেক্ট লেবার নাই। কাজে যেহেতু ডাইরেক্ট লেবার নাই কাজে ওখানে আমার আর আসবে না। জি স্যার আসবে না, কিন্তু আপনার সলিউশন আছে, ওটাই আমি বলছিলাম স্যার। তাহলে আমি ভুল করেছি, কোথায় লিখেছি? ওটা মনে হয় তাহলে বোঝানোর জন্য হতে পারে লিখেছিলাম, যেমন এখানে ডব্লিউআইপি লিখেছি, বোঝানোর জন্য লিখেছি, কিন্তু আপনাদের কনফিউশন হয়ে যাচ্ছে এই জন্য আবার ডিলিট করে ফেললাম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বোঝানোর জন্য বলেছিলাম যে যদি ম্যানুফ্যাকচারিং হয় সেক্ষেত্রে আমরা এটাকে প্রাইম কস্ট হিসাবে শো করতাম, কিন্তু যেহেতু এটা ইনভেন্টরি এই জন্য প্রাইম কস্ট দরকার নেই। ক্লিয়ার? কি নাম দিব? কোনো নামের দরকার নাই। এখানে হলো এই কস্ট অফ গুডস সোল্ড যেটা হেডিং আছে সেখানে আপনার এখান থেকে আমরা ইনভেন্টরিটাকে প্লাস এবং মাইনাস করে আমরা ম্যাটেরিয়াল ইউজড বলা যাবে না, এটা সব আমি ম্যানুফ্যাকচারিং এর ওয়ার্ডগুলা ইউজ করেছি। ইনভেন্টরি সেল হবে স্যার। কস্ট অফ ওখানে কি বলছিলাম ফর্মে মনে আছে? কস্ট অফ টোটাল কস্ট অফ গুডস সোল্ড হবে এটা না, টোটাল কস্ট অফ গুডস সোল্ড হবে না। ফর্মে কি বলেছিলাম? Cost of sale, sir. এটাই কস্ট অফ গুডস সোল্ড স্যার। Cost of sale or cost of goods sold? এই যে দেখেন ইনভেন্টরি ওপেনিং ক্লোজিং যেটা হয়েছিল ফ্রেটের আগে যোগ করার পরে কস্ট অফ গুডস পারচেজ, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, রাইট? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই জন্য জি ক্লোজিং মাইনাস করার পরে তো স্যার अवेलेबल আসে না স্যার, ওটা তো স্যার ক্লোজিং ওটা ইউজার কি ক্লোজিং মাইনাস করার পর তো यस স্যার ক্লোজিং মাইনাস করার পর স্যার ইউজটা আসে যেটা আমি সেল করে ফেলছি অলরেডি। अवेलेबल তো উপরেরটা স্যার, ইনভেন্টরি अवेलेबल ফর সেল। কনফিউজ স্যার। কস্ট অফ গুডস সেল নাকি অ্যাভেলেবলটা তো আগেরটা। ইয়েস স্যার, এটা কস্ট অফ গুডস সোল্ড হবে। ক্লোজিং মাইনাস আমরা তো কস্ট অফ গুডস সোল্ড উপরে হেডিং দিয়েই দিছি, তাহলে এর যে আইটেমগুলো আছে সেগুলো যোগ বিয়োগ করে যেটা বের হইছে সেটা তো কস্ট অফ গুডস সোল্ডই বের হইছে। আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, কনফিউশনের কোনো দরকার নেই। আমরা ওইটা বোঝানোর জন্য বিভিন্নভাবে আমি লিখছিলাম, এখন ডাইরেক্ট করাটাই ভালো। উপরে যে কস্ট অফ গুডস সেলস লিখছি এখানে আমাদের লেখার দরকার নেই সম্ভবত। এই যে দেখো, ওটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে ম্যাটেরিয়াল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, সেখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি মাইনাস করলে হবে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা তো এন্ডিং ইনভেন্টরি মাইনাস করেছি ওখানে, এক্স্যাক্টলি। জি স্যার, তাহলে ইনভেন্টরি মাইনাস করেছি না? এই যে লেস ক্লোজিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড সরাসরি লিখলেই হয়, এখানে ম্যাটেরিয়াল নেই। কিন্তু সমস্যা একটা করেছে সেই জন্য আমি ওগুলা লিখেছিলাম, সেটা হলো ওয়েজেস এই একটা আইটেম দিয়ে। জি এটা স্যার, আপনি এই আইটেমটা আপনি দেখেন এখানে আছে, ওই জন্য কনফিউশন হয়ে গেছে আর কি। এই যে এখানে দেখেন, এই যে ম্যানুফ্যাকচারিং ওয়েজেস, এই ম্যানুফ্যাকচারিং ওয়েজেস, প্ল্যান ডেপ্রিসিয়েশন এগুলো কি স্যার আসবে? হ্যাঁ আসবে, যেহেতু ওয়েজেস সেজন্য আসবে, কিন্তু যেহেতু ম্যানুফ্যাকচারিং বলা ছিল ওই জন্য আমি ওই সব জিনিসগুলো বলেছিলাম যে যদি ম্যানুফ্যাকচারিং হইতো তাহলে ওখানে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতাম, কিন্তু যেহেতু ম্যানুফ্যাকচারিং না তাহলে সরাসরি আমরা মার্চেন্ডাইজিং হিসাবে ইউজ করে আমরা ওখানে শুধু ওয়েজেসটা নিয়ে আসি। তাছাড়া ওয়েজেসটা তো আর অন্য কোথাও দেখানোর আমাদের সুযোগ নাই, সেজন্য আমরা এটা একটা মানে আপনার মিক্সচার টাইপের করে দিয়েছি আর কি। আসলে হবো ইও না, মার্চেন্ডাইজিংও না, ম্যানুফ্যাকচারিং কিছু কাজ মনে হয় এখানে আছে, সেই জন্য আপনাদের ওখানে দিয়েছে, এই যে ম্যানুফ্যাকচারিং ওয়েজেস দিয়েছে। সেই জন্য আমি আবার এখানে আবার প্রাইম কস্ট লিখেছি, যেহেতু ওয়েজেস আছে আবার, সেই জন্য একটা মিক্সচার মানে দুটোর মিক্সচার, সেই জন্য
আমি আবার এখানে প্রাইম কস্ট লিখেছি এই কারণে যে এখানে যেহেতু আবার লেবার আছে, কাজে এটা লিখলে কোনো অসুবিধা নেই। কনফিউজ হয়ে যাবে যে পরীক্ষা এরকম কোশ্চেন। হ্যাঁ, কনফিউশনের জন্যই, যেহেতু এটা ওয়েজেসটা দিয়ে দিয়েছে সেই জন্য কনফিউশন। ওয়েজেসটা না দিলে আমরা সরাসরি মার্চেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমরা এগুলা ইউজ করতাম। তো যাই হোক, যেহেতু এখানে ম্যানুফ্যাকচারিং কথাটা বাদ দিলে খালি ওয়েজেস দিলে হয় না, যেহেতু মার্চেন্টাইজিং যে ম্যানুফ্যাকচারিংটা বাদ দিলাম, যেহেতু দিয়ে দেশে ট্রাভেলেন্সে আছে, আপনি বাদ দিয়ে তো লাভ নেই। ম্যানুফ্যাকচারিং দিয়ে দেশ যেভাবে দেশে আমরা সেভাবেই লিখলাম, অসুবিধা নাই। তাহলে আমরা ম্যাটেরিয়ালের সাথে ডাইরেক্ট লেবার যেহেতু পেয়ে গেছি, এই জন্য আবার প্রাইম কস্ট লিখছি, এতে কিছু আসে যায় না। স্যার এই জিনিসটা তো আমার স্যার অপারেটিং এক্সপেন্সে দিয়ে দিতে পারি স্যার, মানে যেহেতু এটা বেশিরভাগ জিনিসই মানে মার্চেন্ডাইজিং কোম্পানির, তাহলে না, অপারেটিং এ নেব না, যেহেতু ম্যানুফ্যাকচারিং বলে ফেলছে সেজন্য। যদি শুধু ওয়েজেস থাকতো তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং আমরা অপারেটিং এ নিয়ে যেতে পারতাম, যে ওখানে হয়তো কিছু ইনডাইরেক্ট কিছু লেবার লেগেছিল সেটা ভাবতাম। কিন্তু এখানে আবার যেহেতু ম্যানুফ্যাকচারিং বলে ফেলছে, এই জন্য আবার ইট ইজ এ ডাইরেক্ট লেবার হয়ে গেছে আর কি, মূল সমস্যাটা হয়ে গেল ওইখানে আর কি। আচ্ছা স্যার, আপনি পুরোটা শেষ করেন তাহলে আমি দেখছি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড, যেখানে আমরা হয়তো এই অঙ্কটায় ম্যানুফ্যাকচারিং দিয়ে আমাদের একটু কনফিউশন করে ফেলছে, তা না হলে আমরা ডাইরেক্ট ওইভাবে লিখতাম যে কস্ট অফ গুডস দিয়ে তারপর ওপেনিং ইনভেন্টরি এট পারচেজ লেস, মানে দ্যাট মিনস ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল লেস ক্লোজিং ইনভেন্টরি, সেটাকে আমরা সরাসরি কস্ট অফ গুডস সোল্ড বলতাম। এখানে যেহেতু লেবার একটা আছে, ডাইরেক্ট লেবার, সেজন্য লেবারটা যোগ করে আমরা আবার সেটাকে প্রাইম কস্ট হিসেবে শো করতে চাই। তারপরে তার সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড, এখানে আবার ফ্যাক্টরি ওভারহেডও দেয়া আছে। এটা একটা, ওই জন্য আগেই বারবার বলতেছি, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে কনফিউশন করে ফেলছে। যেমন এখানে প্লান্ট ফ্যাক্টরি আছে, আমাদের এখানে প্লান্ট ফ্যাক্টরি বলে দিয়েছে এই যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি বিল্ডিং। তো ফ্যাক্টরি বিল্ডিং 3,36,000। তো এর আবার 10 ইয়ার্স হলো তার ইউজফুল লাইফ, সো দ্যাট পার ইয়ারে আসে কত? পার ইয়ারে আসবে আপনার 33,600। তো এই ডেপ্রিসিয়েশনটা ইট ইজ অলসো এ ফ্যাক্টরি এক্সপেন্ডিচার। সেজন্যই আমরা আবার এখানে আবার লিখছি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। দেখেন, মানে আপনার কনফিউশন, কিন্তু অ্যাকচুয়ালি ওই জন্যই ওই টার্মগুলো আমরা ওখানে ইউজ করেছিলাম, যেহেতু এখানে দুইটা আইটেম আছে সেই জন্য। স্যার দুইটা আইটেম থাকলেও বেসিক্যালি আমরা প্ল্যান ডেপ্রিসিয়েশন লিখতে পারি স্যার। জি, আমরা কি স্যার এটাকে প্ল্যান ডেপ্রিসিয়েশন লিখতে পারি? হ্যাঁ, প্ল্যান ডেপ্রিসিয়েশনই তো এটা, ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যাসেট, প্লান্ট না, ফ্যাক্টরি ওভারহেড না লিখে স্যার সরাসরি প্ল্যান ডেপ্রিসিয়েশন যদি দিয়ে দেয় স্যার। ফ্যাক্টরি ওভারহেড না বলে? জি স্যার। না, ফ্যাক্টরি ওভারহেড যেহেতু আপনার যেই খরচগুলা ইনডাইরেক্ট, যেমন ফ্যাক্টরি বিল্ডিং এর উপরে যে ডেপ্রিসিয়েশন, এটা হলো ইনডাইরেক্ট খরচ। যতগুলা ইনডাইরেক্ট খরচ সেগুলাকে বলা হবে ফ্যাক্টরি ওভারহেড। স্যার একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই সলিউশনে স্যার দুটা কস্ট অফ গুডস সোল্ড আছে। সেলস থেকে তো আমরা স্যার কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই। একটা আপনি স্যার ক্লোজিং ইনভেন্টরি করে লিখছেন, আর একটা আপনি সবথেকে প্রাইম কস্ট। শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। স্যার আপনি এমনিতে দুইটা কস্ট অফ গুডস সোল্ড বের করছেন স্যার। আমরা তো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মানে বাদ দিলে গ্রস প্রফিট পাবো। একটা কস্ট অফ গুডস সোল্ড উপরে 1 লক্ষ, ওই যে আবার ওইগুলো সব চেঞ্জ করলাম, আবার স্যার আরেকটা কস্ট অফ গুডস সোল্ড। ওই জন্য তো এখানে আমি ওই সময় আগে ওইটা লিখছিলাম, এই নিচের দিকের কথা চিন্তা করে, তখন ওইটা ওই যে ম্যাটেরিয়াল ইউজটা বলেছিলাম, সেগুলো তো এখন ওই আপনাদের অনুসারে আবার চেঞ্জ করে দিলাম। বুঝতে পারেননি? আচ্ছা, আমার লেখাটা তো আগে ওইভাবে লিখছিলাম, যেহেতু অঙ্কটা দেখা যাচ্ছে যে একটা মিক্সচার অঙ্ক, অর্থাৎ মার্চেন্ডাইজিং প্লাস ম্যানুফ্যাকচারিং দুটো মিলিয়ে দিয়েছে। সেই জন্য আমরা ওই টার্মগুলোর নিচে ওই জন্য লিখেছিলাম যে যেহেতু ফ্যাক্টরি ওভারহেড আছে, ডাইরেক্ট লেবার আছে, শুধু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হুবহু ম্যাটেরিয়াল র মেটেরিয়াল না বলে শুধু ইনভেন্টরি বলেছে। এই জন্য আমরা ধরে নিলাম যে এটা র মেটেরিয়াল, সেই হিসেবে আমরা ওইভাবে ইউজ করেছিলাম যে র মেটেরিয়াল ইউজ। স্যার আপনাকে ওটা ঠিক ছিল স্যার, আপনাকে আমি বলছিলাম স্যার ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল না লিখে ইনভেন্টরি অ্যাভেলেবল ফর ইউজ লিখতে, যেটা আমরা ইউজ করে নতুন প্রোডাক্ট বানাবো, সেটা বলেছিলাম। নিচের লাইনটা কথা বলিনি ওই যে পারচেজের নিচে স্যার, পারচেজের নিচে ইনভেন্টরি অ্যাভেলেবল ফর ইউজ। একটা মাইকের সাউন্ড আসছে কোথা থেকে? এটা ওই যে আজানের জন্য আসলে কিছু শোনা যাচ্ছে না। আমার মনে হয় 10টা মিনিট আমরা আজানের জন্য, নামাজের জন্য গ্যাপ দিয়ে আবার আমরা শুরু করি। কানে আসতেছে একেবারে, খুবই ডিসগাস্টিং।
স্যার ওই সিরাজি আইডি যেটা আছে ওটাকে মানে আলাদাভাবে মিউট করে দেওয়া যায় কিনা, উনি মনে হয় খেয়াল করতেছেন না, ওটা আনমিউট আছে। হ্যাঁ হ্যাঁ প্রচুর ওকে, আমরা 10 মিনিট পরে আবার শুরু করি। আজানও শেষ হোক, নামাজও যে নামাজের প্রয়োজন নামাজটা পড়ে নি। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ইদার ভাই জি কি আছেন? জি জি জি, আমি নাসরিন বলতেছি। জি। আমার কাছে এখন পর্যন্ত এই যে ফিনান্স একটা ম্যাথও আসে নাই। আমার কাছে এটা ডিরেক্টলি ইমেইলে নাই, আমার জানা দরকার কার কার কাছে এটা ডিরেক্টলি মেইলে আসছে সেই। কারণ আমি এখন পর্যন্ত ফাইল করানো একটা ম্যাথও পাই নাই। আমার কাছে না, না। ওই যে সাবজে বললো তার দুইটা ভাগে ভাগ করে দিছে, একটা থিওরি দিছে আর একটা ম্যাথ দিছে। তো আমার কাছে থিওরির মিলটাই আসছে, ম্যাথেরটা আসে না। আমার কাছে এখনো আসেনি, আমি দেখে দিচ্ছি তাহলে। হ্যাঁ, আমি আজকে জিয়ান ভাই ইয়ে তো আসছে, ইনকাম স্টেটমেন্টের প্রবলেম আসছে, কিন্তু এই প্রবলেমটা না তো, অন্য একটা প্রবলেম। সিমিলার টাইপের একটা প্রবলেম কিন্তু সেইটা নাই, সেমটা নাই। আরেকটা দিচ্ছে। আচ্ছা শুনুন, মিলে সবারটা কেন দেয়া হয়? এই অঙ্কটা আছে, হ্যাঁ, একটু ফাইলের নামটা আমাকে বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাছে এই ফাইলটা আছে কিনা। সেটা একটু খুঁজে, যেটা পাঠাইছে এটার মধ্যে আছে ইনকাম স্টেটমেন্ট প্রবলেম 1, কিন্তু এটা তো এটা না। যেটা করেছে আমার কাছে যে ফাইলগুলো আছে আমি সেগুলোর নাম বলি, হ্যাঁ, একটু মিলা দেখেন এর বাইরে কি কি আছে, ঠিক আছে? আমার কাছে ফাইল আছে হচ্ছে কি থিওরি সেশন 1 থেকে 5, থিওরি সেশন 6 থেকে 13, লেকচার প্ল্যান GE01 ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, সেলস ট্যাক্স রিলেটেড প্রবলেম, লেকচার 7 থিওরি অফ কস্ট, ইনকাম স্টেটমেন্ট ফর্ম। এই কয়টা ফাইল আছে আমার কাছে, এর বাইরে না। এর বাইরে তো ওই যে ইনকাম স্টেটমেন্ট এটা তো বলেন নাই, ও আছে আপনার কাছে? ইনকাম স্টেটমেন্ট ফর্ম যে একটা ফর্ম আছে সেটা ফর্ম আছে, আরেকটা আছে ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট প্রবলেম, এটা পিডিএফ ফাইল। ইনকাম স্টেটমেন্ট এখানে ফাইল আছে অনেকগুলো। ইনকাম স্টেটমেন্ট কি? ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট প্রবলেম। আচ্ছা, এটা আছে কার কার কাছে? এটা আমার কাছে আছে। হ্যালো জি ভাই। ভাই, জি ভাই। আচ্ছা ভাইয়া, এগুলো কি আমি তো অ্যাকচুয়ালি নিউ খুব একটা বুঝতেছি না, এগুলো কি সব আমাদের গুগল ড্রাইভে পাবো কিনা? গুগল ড্রাইভে পাবেন, আমি একটু ওনার সাথে একটু ক্রস চেক করে নিচ্ছি ভাই, একটু ওয়েট করেন। ফাইলটা আমার কাছে আসে নাই, ওনাদের কাছে আসছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা ভাই, বলতেছিলেন আমি যেন কোন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ভুলে গেছি। হ্যাঁ আমি জুয়েল বলছিলাম ভাই। আচ্ছা, আপনার কাছে তাহলে আরেকটা যেটা বললেন ইনকাম স্টেটমেন্ট কি যেন বললেন? ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট প্রবলেম। আচ্ছা, এটা এখানে চ্যাট বক্সে আপলোড করতে পারবেন? চ্যাট বক্সে আমি তো মোবাইল থেকে করতে, হ্যাঁ দেখে করা যাবে মনে হয় না? হ্যাঁ করা যাবে। ভালো হবে। আপনি চ্যাট বক্সে একটু আপলোড দেন, আমি ডাউনলোড করে আবার গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর যে গুগল ড্রাইভের ব্যাপারটা যে বুঝতেছেন না, আমাদের ফেসবুকে গুগল ড্রাইভ আছে, সেখানে সবগুলো সাবজেক্টের কোর্স ম্যাটেরিয়াল দেওয়া আছে। ফেসবুকের গ্রুপে একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে অ্যানাউন্সমেন্ট ট্যাবে। আর যারা যারা ফেসবুকে রিকোয়েস্ট দিবেন অ্যাকসেপ্ট হয় নাই, তারা কাইন্ডলি 2টা কোশ্চেনের অ্যানসার দিবেন, সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, সবগুলো ম্যাটেরিয়ালস আমি ফেসবুকের যে গুগল ড্রাইভের লিংকটা আছে ওখানে গেলেই পাবো না ভাই? হ্যাঁ, আল্লাহর রহমতে সেখানে আপলোড করে রাখছি, যা যা পাইছি ভাইজান। এখানে একটু দেখে নেবেন কাইন্ডলি। হ্যাঁ, আপনাদের জন্যই রাখছি। জি ইহান ভাই, আপনি কি সব বই কেনা, আপনার কি সব বই কেনা হয়ে গেছে? ভাইয়া, আমার যেটা হয়েছে যে আমি হচ্ছে গিয়ে পাবো, এক্সামশনস পাবো হচ্ছে গিয়ে আপনার 3টা। হ্যাঁ, তো আমি 3টা অ্যাপ্লাই করছি। আমি দুইটার বই কিনছি, একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা হচ্ছে ইথিক্স। আর এগুলোর আমি এক্সামশনস পাই আর না পাই এগুলো আমার করতে হবে, সেজন্য আর কি আমার ক্লাসগুলো করা। কারণ 6-7 বছর আগে আবার যদি এক্সামশনস নাও দেয়, হ্যাঁ, সো আমার এই জিনিসগুলো তো পরীক্ষা দিতে হবে, এই জন্য ক্লাসগুলো কন্টিনিউ করছি সিরিয়াসলি আর কি। আচ্ছা, অন্য কোনো মানে অন্য কেউ কি বই কিনছেন যে ওই গ্যারিসনের বই? গ্যারিসনের বই আছে, এগুলো আমার কাছে, আমার পুরানো এডিশনটা আছে, ওইটা দিয়েই কাজ চালাচ্ছি। পাশাপাশি আপনি সিমা টেক্সটটা কিনে নিয়েন। আমার কাছে আমার সব বই কেনা হয়ে গেছে, কিন্তু এখন ওই আজকের লাইব্রেরিতে গেছিলাম, মানে আমাদের খুলনা আর কি, আমার
কিছু ক্লাসমেট আছে, তো ওদের কাছে আর কি জিজ্ঞেস করলাম যে কি 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 বিষয়, তো ওরা আমাকে সাজেস্ট করছে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য কাইসো, আর হচ্ছে নবোদয়ের বই, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য নবোদয়ের ব্যাপারটা হচ্ছে একটা কোচিং সেন্টারের, তো সেটা হ্যাঁ, আলাদা করে হ্যাঁ। আমরা সাজেশন দিতে পারতেছি না। আপনি হচ্ছে গিয়ে ওই যে ক্যারিয়ার বুক একটা বই দিছে, হ্যাঁ ক্যারিয়ার বুক নামে একটা বই দিছে আমরা ভর্তি হওয়ার সময়, সেখানে আপনার পার সাবজেক্টের রেফারেন্স বুক গুলো দেওয়া আছে। হ্যাঁ ওইটা আর কি দেখলাম। তো এখন আর নবোদয়ের ব্যাপারটা আমরা কেউ আলাদাভাবে বলি না, কারণ এটা সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ব্যবসায়িক উদ্দেশ্যে একটা ইয়া। হ্যাঁ হ্যাঁ মানে সে আমার ইয়ারমেট আর কি, আমাদের কলেজের আর কি পড়তো, ওর কাছে আমি জিজ্ঞেস করলাম, ও অপারেশন লেভেলে আছে, সেই জন্য আর কি মানে জিজ্ঞেস করা। তো গ্যারিসনের বই, আর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য, আর হচ্ছে সীমা নাকি একটা বই কথা বললো, সীমাটা আছে, গ্যারিসনটা বলছে, এই আর কি। তো এখন এটা একটু কনফিউশন রয়েছে এই বইগুলো নিয়ে, যেহেতু ভর্তি হওয়ার পরপরই কাপলানের সীমা টেক্সট সব কেনা হয়ে গেছে, কিন্তু এরপরে আবার শুনতেছি আরো অন্য বই কিনতে হবে। আপনার যে বিবিএ সময়ের বইগুলো আছে না আপনার? জি, বিবিএ করেছেন ওই সময়ের বইগুলো আছে আপনার? সেগুলো স্যারকে দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন নাই ওইগুলো কাছে। ভাই কি চট্টগ্রাম এরিয়ার? না না না, আমি এই এটা দেন, সিডিটা। জি, আমি খুলনার। জি ভাই খুলনা, আচ্ছা আচ্ছা। আর বাসা কি খুলনাতেই? জি। হ্যালো, আচ্ছা, আমার বাসা খুলনা। এই যে সেলস ট্যাক্স রিলেটেড প্রবলেম আর ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট প্রবলেম, হ্যাঁ এই দুটো ফাইল আমি হচ্ছে গিয়ে গুগল রিভিউ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফর্ম অফ ইনকাম স্টেটমেন্ট, এটা আমাদেরকে ওয়ার্ড ফাইলে দিছে, এটা এখানে পিডিএফ ফাইলে আছে, এটা আপলোড করা আছে। ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট প্রবলেম, গুগল ড্রাইভে আপনি যেগুলো দিয়েছেন সেগুলো সবই আমি ডাউনলোড করে নিয়েছি, কিন্তু এখন হচ্ছে আমি ড্রাইভে এটা ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট প্রবলেম, সেকেন্ড ফাইলটা ছিল না আমাদের, এটা দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে এটা কি ভাইয়া আপনি যে দিয়েছেন ওয়াহাব ভাই, আপনি কি আপনার কাছে কি এমএ থেকে ইমেল আসছে না আপনি পার্সোনালি কারো কাছ থেকে নিয়েছেন? ওয়াহাব ভাই, শাহ মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি আমি। ওয়াহাব ভাই, এই যে ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট প্রবলেম, এটা কি আপনি ইমেলে পেয়েছেন? ইমেল দিছে ওই ইমেলে আর কি কি ফাইল দিয়েছিল? ওইটা একটু সময় দিন, আমি দেখছি। রিয়ান ভাই একটু ওয়েট করুন ভাই। হ্যাঁ ওয়াহাব ভাই বলেন। হ্যাঁ আমি অবিনাশ। অবিনাশ ভাই একটু দাঁড়ান। ওইটা দিছিল কালেক্টিং জার্নাল, একটা দিছে পিডিএফ সবগুলা, ফর্ম অফ কস্ট অফ গুডস সোল্ড, ফর্ম অফ ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট প্রবলেম, সেলস ট্যাক্স রিলেটেড প্রবলেম। আচ্ছা, এইগুলো দিছে ওই ইমেলে। আবার একটু বলেন, আমি বুঝছি। সেলস ট্যাক্স রিলেটেড প্রবলেম, এটা পাইছি। আর আপনার মেইলটা দেন, মেইলটা ফরওয়ার্ড করে দিই আপনার ওখানে। আপনার ইমেল অ্যাড্রেস পুরো মেইলটা ফরওয়ার্ড করে দিই, আপনি মেইলটা দেন। আমি এখানে টেক্সটে লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আসো তো আমার কাছে দিদিমু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো দিয়ান ভাই, দিয়ে দিচ্ছি, দাঁড়ান, আপনার মেইল অ্যাড্রেস আমার কাছে আছে। আচ্ছা, ওয়াহাব ভাই একই জিনিসটা একই দিছি, উনি যেটা পাইছে আমিও সেটাই পাইছি। আচ্ছা, কিন্তু ভাই অবিনাশ ভাই, এই ফাইলটা আমি পাইনি, কিন্তু আমি সব মিলিয়ে পাইছি, এই ফাইলটা পাইনি। বুঝলাম না, আমিও তো একই মেইলে আসছে। আপনি ক্রস চেক করতে বলছিলাম না যে এখানে কি কি ফাইল আছে, তখন মনে খেয়াল করেন নাই না? না আমি আসলে বাড়ি ছিলাম বলতে আমি একটু কাজে ছিলাম, মানে এখন আমি গুগল ড্রাইভে যে ফাইল করতেছিলাম বলছিলাম যে একটু ক্রস চেক। না তখন তো এগুলো আসে নাই তো। ও তখন এটা আসে নাই না? না এটা আজকে আসছে। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনি আমি পাইলে দুজনের টেক্সট আমারে ডকুমেন্ট আসলে জানেন, বা আমি যদি ঠিক আছে তাহলে আমাদের এটা আপডেট থাকবে, নাহলে এই যে মিস হয়ে যায়। হ্যাঁ, কে যেন কি ফামি ভাইয়ের মেইল অ্যাড্রেসটা কি? আমারটা দিচ্ছি, আপনি ফামিরে পরে দিন, আগে আপনি আমারে দেন। হ্যাঁ, কে যেন বলতেছিলেন? হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, রূপ ভাই। জি ভাই, আজকে আমার ফার্স্ট ক্লাস, বুঝতে পারছেন? আমি আসলে বুঝতেছি না আপনাদের টপিক গুলা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, মানে শুরুটা কোথা থেকে করবো, আমি আসলে খুব কনফিউজ। আপনি কোন সাবজেক্ট আছে এবার?
কোন কোন সাবজেক্টে? এইবার বিজনেস লেভেলে কি কি পরীক্ষা দিচ্ছে? ওই যে ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর কিছু কিছু সাবজেক্ট আছে আমার মুখস্থ নেই এই মুহূর্তে, আচ্ছা, সরি। আমি এই যে ফেসবুকের একটা লিংক দিয়ে দিলাম, আপনি এই গ্রুপে জয়েন হয়ে যান। এই গ্রুপে জয়েন হওয়ার পর অ্যানাউন্সমেন্ট ট্যাবে গিয়ে গুগল ড্রাইভ লিংক পাবেন, সেখানে আপনার প্রয়োজনীয় কোর্স ম্যাটেরিয়াল ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, বেসিক্যালি ওখান থেকে কি সবকিছু আমি জানতে পারবো? মানে আমি আসলে শুরু করতে করব তাই বুঝতে পারছি না। ওখানে যে কোনো একজন ক্লাসমেট এর সাহায্য নিয়ে নিবেন, অসুবিধা নেই। আমরা আছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার একটু লিংকটা দিয়ে দেন আমাকে। এই যে দিয়ে দিছি চ্যাট বক্সে। হ্যাঁ ফামি। আচ্ছা ভাই, ক্লিয়ারিফিকেশনের জন্য বলি, আমাদেরকে স্যার সব ম্যাটেরিয়াল দিছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল স্যার প্রবলেম দিছে, সলিউশন দেয় নাই। সলিউশনটা আমাদের স্যারের কাছ থেকে দেখে নিতে হবে, ঠিক আছে? এই প্রবলেমগুলো নাই তো আমাদের কাছে, পাই নাই। আমি মেল পাইছি আজকে, মেল পাইছি তো আমি কালকে। এটা হচ্ছে মেল পাইছো? ইয়েস, এই যে ইকোনমিক্স এর 7টা হ্যান্ডআউট পাইছি, যেগুলো অলরেডি আমাদের কাছে আছে। আর স্যারের যেই কয়টা ওই যে থিওরি সেশন 6 থেকে 13 এটাও আছে আমাদের কাছে। এরপর অ্যাকাউন্টিং ইকুয়েশন এই পর্যন্ত, ইহকাল পর্যন্ত যত পর্যন্ত আপনার প্রবলেমের ইকুয়েশন দিছে, এগুলো পিডিএফ আকারে আমাদেরকে প্রবলেম সেট হিসেবে পাঠাইছে। খালি একটা প্রবলেমই আমাদের ড্রাইভে আপলোড ছিল না, সেটা হচ্ছে এই ইনকাম স্টেটমেন্ট প্রবলেমটা। এই মেইলটা আমিও পেয়েছি। হ্যাঁ, এই ইনকাম স্টেটমেন্ট প্রবলেমটা আপনি জাস্ট অ্যাড করবেন। আচ্ছা, আমি এখন পাইলাম। এখন অবিনাশ ভাই পাঠিয়ে দিছে আমারে। আপনি ভাই, আমি আপনার সাথে কথা বলছি। আপনি মিস করলেন কিভাবে? আপনাকে তো সব সময় পাঠায়, মানে আপনি তো সবগুলো মেল পাইছেন না এই পর্যন্ত? সত্যি এটা পাই না সম্ভবত। আজকেরটা পাই না। আচ্ছা আচ্ছা, আপনার ভালো আজকে করে কি কি চেক আছে? করলে ভাই আছে, তালেব ভাই। কারেক্টিং জার্নাল। তালেব ভাই, কারেক্টিং জার্নালটাও দিছে। এরপর এই যে ইনকাম গুড স্টেটমেন্ট। সোল্ড। হ্যাঁ, এই যে আপনার তারপরে ইমেল না ইনকাম আসা শুরু হয়েছে, আল্লাহ জানে কয়দিন ইমেল আসবে না। ইনকাম স্টেটমেন্টের দুইটা। স্যার যে প্রবলেমটা করাইতেছে এই প্রবলেমটা ওই ইমেলের ভিতরে নেই। আছে ভাই, ইনকাম স্টেটমেন্ট প্রবলেম নামে একটা পিডিএফ ফাইলে আছে। এই প্রবলেমটা আছে, সলিউশনটা নাই। তো স্যার সলিউশন দেয় না, সলিউশন ক্লাসে করে নিতে হয়। না না, আচ্ছা, স্যার যে প্রবলেমটা করাইতেছে ওই একই টাইপের, কিন্তু প্রবলেমটা ভিন্ন। জি জি, ভিন্ন ভিন্ন, টাইপ একটাই বাট ভিন্ন। আচ্ছা, ফিগারটা ভিন্ন। আচ্ছা, ফিগারটা ভিন্ন। ওকে ওকে ওকে। আমি জি ভাই, যেটা হচ্ছে যে আমার হচ্ছে কি এই যে একটু আগে আমার ভাই কিছু ফাইল আমার আগে পাওয়া আছে, সেলস ট্যাক্স রিলেটেড প্রবলেম, এটা আমি আগে পাইছি। আচ্ছা ভাই। হ্যাঁ, এটা আমি দিদার ভাই, তুমি আমার একটা হেল্প করো তাহলে। তুমি একটা কাজ করো, তুমি তোমার ড্রাইভটার সাথে মানে আমার ইয়ার অপশনটা দিয়ে দাও, আমি যেন ফাইল আপলোড করতে পারি। আচ্ছা, হ্যাঁ, এটা তো তাহলে সব, এটা কি ইন্ডিভিজুয়ালি কিভাবে যেন দেয়, খুঁজে তুমি শুধু আমার সাথে শেয়ার করো, মানে ওইভাবে আর কি, একটু খুঁজলে পাবা। আচ্ছা, তাহলে আমি আবার সবাইকে দিও না, তাহলে সবাই আপলোড করা শুরু করবে। হ্যাঁ, আমি ক্লাসে কথা বলে নেব। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে যেন অনেক সাউন্ড। প্রচুর নয়। ভাই এখানে আর অন্য মানুষও তো আছে ভাই। ভাই একটু এরা কি এটা বুঝে না? মিউট করেন না। ওকে, সবার কি নামাজ হয়েছে? স্যার, শুরু করার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, মানে যেহেতু প্রবলেমটা নিয়ে আমাদের একটু ঝামেলা। স্যার আচ্ছা, আমরা কি নরমালি এভাবে করতে পারি না? সেলস এর সাথে আমরা বেসিক্যালি কস্ট অফ গুডস সোল্ড এর পার্টটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির মতো যদি ট্রিটমেন্ট করি তাহলে তো হয়ে যায়। আমি তো সেইটা লিখেছিলাম, কিন্তু অনেকে কনফিউশন করে থেকে আবার ডিলিট করলাম। কিন্তু কারণ কি, আমি লিখেছিলাম যে নিচে যে আইটেম আছে সেই আইটেমের কারণে আমি এখানে লিখেছিলাম, কিন্তু যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কথাটা বলেছিলাম, কিন্তু অনেকে আবার কনফিউজ করে দেখে আবার ডিলিট করে দিলাম। প্রবলেম হয়েছে স্যার, ওটাই ঠিক ছিল। ওটা দিলে আমাদের ফরম্যাটটাও শিখা হয়ে গেল, ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং দুইটারই আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে হচ্ছে। স্যার, আমরা কস্ট অফ গুডস সোল্ড এর এই পার্টটা আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানির মতো ট্রিটমেন্ট করব, যেহেতু এটা মিক্সড কোম্পানি। যদি এরকম কনসেপ্টটা হয়ে থাকে তাহলে মনে হয় সেমি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। হ্যাঁ, এটা আমরা অ্যাকচুয়ালি এই অঙ্কটা সেই করতে পারবে যিনি দুইটা ফরম্যাট সম্পর্কে যার আইডিয়া আছে, ম্যানুফ্যাকচারিং প্লাস মার্চেন্ডাইজিং, তার জন্য এটা সুবিধাটা বেশি হবে। কারণ এখানে কিছু আইটেম আছে ম্যানুফ্যাকচারিং, কিছু আইটেম আছে আপনার মার্চেন্ডাইজিং। এই জন্য আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং এ আছে, এই জন্য আমরা ওখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেছিলাম। কনফিউশন করেন দেখে আবার ডিলিট করলাম, আমি আবার দিয়ে দিলাম। ডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে আমরা
আমরা এটাকে একটা ট্রিট process করলাম, করব। Yes, আমরা sir. এটাকে সেই ট্রিট করে আমরা ওপেনিং ইনভেন্টরি মানে আমরা ধরে নিলাম যে এটা র ম্যাটেরিয়াল Raw materials, এবং exactly. পারচেজ করে ইনভেন্টরি অ্যাভেলেবল ফর সেল না বলে ইউজ বলতে পারি, কোনো Yes, সমস্যা sir. নেই। Yes, sir. বলছিলাম স্যার। Sorry। আমরা তো লিখেছিলাম কিন্তু অনেকে কনফিউশন করে দেখি আবার মুছে ফেললাম, ডিলিট করে ইনভেন্টরি অ্যাভেলেবল ফর ইনভেন্টরি না, ওখানে ম্যাটেরিয়াল হবে আর কি। Material available for use. স্যার এবার আর কোনো ইনশাআল্লাহ কারো ঝামেলা হওয়ার কথা না যারা ফরম্যাট সম্পর্কে জানে। হ্যাঁ, ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, এটা তো আগে ছিল কিন্তু আপনাদের কারণে আমি আবার ডিলিট করে আবার মুছতে হলো আর কি। যাই হোক, ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, এবং সেখান থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি যেভাবে দেয়া আছে আমরা সেই নামগুলোই লিখলাম, ধরে নিলাম এটা র মেটেরিয়াল, সেজন্য আমরা এটাকে বলেছিলাম যে ম্যাটেরিয়াল ইউজ, তাই না? Yes, sir. ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, যে কারণে যেহেতু ওয়েজেস আছে সেজন্য আমরা এটাকে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ বললাম, সমস্যা নাই। শুধু র মেটেরিয়ালের জায়গায় ম্যাটেরিয়ালটা কথাটা আছে, আর তো কোনো ডিফারেন্স নেই। ওকে, দেন ওয়েজেস আমরা প্রাইম কস্ট বললাম। নাও দি ফ্যাক্টরি ওভারহেড, সেখানে আমরা একটাই আইটেম পেলাম যে ডেপ্রিসিয়েশন প্লান্ট বিল্ডিং, সেটা আমরা নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম, যে আমার প্লান্টের কস্ট ছিল 33,60,000, তার হলো 10 ভাগের 1 ভাগ, কারণ এর লাইফ হলো 10 ইয়ার্স। হ্যাঁ, না না, এটা 3,36,000 মনে হয় না, 3,36,000 না, ইসের ভ্যালুটা 3,36,000। 3,36,000, 3,36,000। হ্যাঁ 3,36,000। শূন্য কম। রাইট, তার 10 ভাগের 1 ভাগ হলো 33,600 টাকা। তাহলে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা পেয়ে গেলাম। নাও আমরা এই সেলস থেকে যদি আমি সেই কস্টটা মাইনাস করি, তাহলে আমি পেয়ে যাব গ্রস প্রফিট। স্যার জাস্ট কনসেপ্টটা চেক করার জন্য আমি এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে অর লিখে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কি বসাতে পারি, যেহেতু ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি এবং এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিটা নাই? হ্যাঁ, নাই দেখে আমি তো ওইগুলো লিখেছিলাম আপনাদের একটু বোঝানোর জন্য, যে এইগুলা থাকলে একটু সুবিধা হতো। যখন নাই সেই জন্য আমি ডাইরেক্ট লিখে দিলাম যে টোটাল কস্ট অফ গুডস সোল্ড। ইয়েস স্যার, ওকে স্যার। ওকে, তাহলে আমরা গ্রোথ রেট পেয়ে গেলাম। এবার আর কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? এখানে আমাদের ডব্লিউআইপি ওপেনিং, ডব্লিউআইপি ক্লোজিং নাই, হ্যাঁ, এবং ফিনিশ গুডস এর অংশটুকু নাই। যেহেতু আমি আগেই বলেছি যে ইটস এ মিক্সচার, মানে সে অ্যাকচুয়ালি মার্চেন্ডাইজিং ব্যবসা করে, কিন্তু কিছু মনে হয় প্রপোর্শনাল আছে যেটা ফ্যাক্টরির সাথে জড়িত, সেজন্য কিছু আইটেম এখানে আপনাকে দিয়েছে। ভাইয়া কাইন্ডলি একটু মিউট করবেন ভাই, যারা সবাই একটু যদি মিউট করে নেন তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার আপনি মিউট করে দেন একদম। আমি মিউট করতে পারতেছি না, কারণ আমাকে মনে হয় পোস্ট বাড়ানো হয়নি। আইসিএম এর কেউ আছেন নাকি? এই যে আবুল খায়ের চৌধুরী ওখান থেকে খুবই সাউন্ড আসতেছে। আচ্ছা ভাই একটা মিনিট দাঁড়ান, আমি বলতেছি। স্যার আপনি না একদম মিডল অফ দ্য টপে যান, ওইখানে গিয়ে পার্টিসিপেন্ট পাবেন। না না স্যার, নাই স্যার, কোস্ট নেই। আচ্ছা শিট। কে বলছেন? আবুল চৌধুরী। আইসিএম এর কে আছেন? আইসিএম এর কে আছেন? আইসিএম এর কেউ কোনো সময় থাকে না, ডাক দিলে কোনো সময় পাওয়া যায় না। এখানে মিউট অল অপশনটা আসে না, যেহেতু আমাকে হোস্ট বানানো হয়নি। এখানে আসছে মিউট মি, কাজে মিউটটা করা যাচ্ছে না। ওকে, দেন আমরা অপারেটিং এক্সপেন্সেস লেস, আমরা অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করব। সেখানে আমরা খুঁজে পেলাম যে প্রথমে আমরা জানি যে অপারেটিং এক্সপেন্সেস, টু টাইপ অফ অপারেটিং এক্সপেন্সেস, ওয়ান ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এন্ড অ্যানাদার ইজ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, অথবা আমরা এটাকে অনেক সময় মার্কেটিং এক্সপেন্সেসও বলি।
তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আমরা যখন ট্রায়াল ব্যালেন্স নিয়ে আলোচনা করেছি তখন আমরা প্রতিটা আইটেম নিয়ে আলোচনা করছি, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি এখানে আসবে, অডিট ফিটাও এখানে আসবে এবং ইন্স্যুরেন্স এক্সপেন্সেসও এটা আসবে। আমরা এটা নিয়ে অনেক ব্যাখ্যা করেছি। নাও ডেপ্রিসিয়েশন অন কর্পোরেট অফিস বিল্ডিং, ওটার ভ্যালু ছিল 2,40,000 এবং অ্যাডজাস্টমেন্টে আমাকে বলে দিয়েছিল যে এটা 50 ইয়ার্স লাইফ, the building is expected to serve for 50 years। এই জন্য এই যে আপনার ট্রায়াল ব্যালেন্সে যদিও 5,40,000 আছে, কিন্তু 5,40,000 ভিতরে ল্যান্ড আছে। এটা আমাকে নিচে বলে দিয়েছে যে এর ভিতরে ল্যান্ড আছে 3 লাখ আর আপনার বিল্ডিং আছে 2,40,000। কাজে বিল্ডিং এর উপর ডেপ্রিসিয়েশন হবে, কখনোই ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয় না। সেজন্যই আমরা বিল্ডিং কে 50 দিয়ে ভাগ করে পার ইয়ারে যেটা সেটা আমরা এখানে নিয়ে আসছি 50 দিয়ে ভাগ করে, এবং 50 দিয়ে ভাগ অথবা 2%। মানে এই জন্য যে প্রতি বছরে তাহলে 2% হয়, অর্থাৎ 100% কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে 2% হয়। আইদার এটা 2% অথবা 50 ভাগের 1 ভাগ, 4,800 টাকা। তাহলে আমার ব্যাড ডেপ্ট আছে। ব্যাড ডেপ্ট আমি আগে বলেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমি ব্যাড ডেপ্টটা নিয়ে আসছি, নট সেলিং। কেন সেলিং এ আনি নাই সে ব্যাখ্যা আমরা আগে লাস্ট ক্লাসে বলেছি। সো দ্যাট এই ব্যাড ডেপ্ট সহ আমার টোটাল জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হলো আমার গাড়ির লাইন ডাবল ডাবল সাইড হচ্ছে, তাহলে আর কি অসুবিধা চলো না, এটা ভিজুয়ালাইজেশন সমস্যা নাই। ভাইয়া প্লিজ আপনি একটু আনমিউট হন। আনমিউট না মিউট ভাই। টোটাল জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 57,600 আমার হয়ে গেল। ইনার কলাম থেকে আমি সবগুলো অ্যাডিং করে আমি টোটাল ফিগারটা আউটার কলামে নিয়ে আসছি। আইসিএম এর থেকে কেউ আছেন নাকি? আইসিএম এ আছেন? ওকে, দেন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, এখানে একটা মাত্রই কস্ট আছে যেটা হলো অ্যাডভার্টাইজিং, এছাড়া অন্য কোনো কস্ট নেই। সেজন্য আমরা ফরম্যাটটা ফলো করার জন্য ওই হেডিং এর নিচে একটা। আসসালামু আলাইকুম স্যার, তালেব আইসিএবি থেকে। তালেব, ওই যে তুমি তো হোস্ট বানাওনি আমাকে আজকের। স্যার বানাচ্ছি, দিয়ে দিচ্ছি, এক সেকেন্ড স্যার। কারণ ওই যে এই জিনিসটা আপনি টিচারকে হোস্ট বানাবেন সব সময়। তালেব ভাই, আমরা গতকালকে স্যারের ইমেলটাও পাই নাই। তালেব ভাই, আমি পাই নাই। কার? এই যে স্যারের সাবজেক্টের গতকালকের ইমেল আসছে, এটা আমি পাই নাই। আমি গুগল ড্রাইভে আপলোড করতে পারি নাই, সবাই নিতে পারে নাই গতকালকের ইমেল। এই যে এই সাবজেক্টের ইমেল পাই নাই। আচ্ছা, ক্লাসের সাবজেক্টটা পাই নাই আমরা, সাবজেক্টের কন্টেন্ট গুলো আর কি পাই নাই। তালেব ভাই, দিহান তাহলে ভাই জি আপা, আমরা আপনার কাছে স্যারের এখন পর্যন্ত কোনো ম্যাথের মেল আসে নাই, শুধু থিওরির গুলোর মেল আসছে, এখন পর্যন্ত কোনোটাই আসে নাই। এই স্যারের? হ্যাঁ, এই স্যারের। তালেব ভাই ঠিক আছে, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, ওগুলো সব দিয়ে দেন আর সামনে থেকে আপলোড করলেই হবে। না, কিন্তু অনেকে তো বললো যে পেয়েছে। আমি পাই নাই স্যার, আমি পাই নাই। কয়েকজন পাইছে, কয়েকজন স্যার আমার কাছে এখন পর্যন্ত কিছুই আসে নাই। জার্নাল স্যার এই যে আপনি ক্লাস নিচ্ছেন কিছুই আমাদের কাছে নাই স্যার, আমি কিছুই পাই নাই স্যার আজকে। কিন্তু বুঝতেছি না, এটা পাঠিয়েছিলাম তো, এটা কিন্তু সবাইকে মেল করে দেওয়া হচ্ছে। আমি হোয়াটসঅ্যাপে কি বলে আমাদের ইনকাম স্টেটমেন্টের এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হচ্ছে, আর ফামি ভাইয়া সম্ভবত মেইলে সবাইকে সেন্ড করে দিয়েছেন। আর এর আগের গুলো তো অনেকেই পেয়েছে। অনেকে বলে পেয়েছে, অনেকে বলে পাইনি। আমি এর সমাধান আমি জানি না। স্যার হ্যালো, জি জি বলেন। জি বলেন সাদ্দাম। হ্যাঁ স্যার, আমরা বিজনেস লেভেলে স্যার প্রায় 500 উপর স্টুডেন্টদেরকে স্যার মেইল দিছি, লেকচারও দিছি স্যার। হ্যাঁ, প্রায় 9টা পর্যন্ত লেকচার সবাইকে দিছি এবং আপনার থিওরি সেশন সহ ডাবল করে দিচ্ছি স্যার, কয়েকবার করে। হ্যাঁ, ওই জন্য তো অনেকে বলে পেয়েছি, আবার অনেকে বলে পাইনি। আমার কাছে তো নাই, আমার ইমেলে তো আসে নাই। রাখা যায় না, ক্লাস থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আমার ইমেলে তো আসে নাই ভাই। তাহলে ভাই কমিউনিকেট করতে পারেন। ওকে, তাহলে আমার মনে হয় সবাই না বলি, আপনারা আপনাদের গ্রুপ থেকে যে কোনো একটা বা দুইটা মেল দেন, ওই দুইটা মেলে তাহলে মেল করে দেবে, আপনারা ওখান থেকে শেয়ার করবেন। কারণ আমি আজকের ক্লাসে লেট মি ফিনিশ, আমি আজকের ক্লাসে শুনলাম যে অনেক বহু ছাত্রছাত্রী বললো যে আমরা পেয়েছি, আবার আপনারা অনেকে বলতেছেন পাইনি। কাজে এর কোনো সমাধান নেই। এর সমাধান একটাই
যে আপনারা 2টো বা 3টে মেইল দিয়ে দেন তালেবের কাছে বা সাদ্দামের কাছে, ওরা ওই 3টে মেইলই শুধু মেইল করে দেবে, ওখান থেকে আপনারা শেয়ার করে নেবেন। তালেব ভাই আমি ওটা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা যেটা দিয়ে দেন, এবং আমাদের যে ক্লাসের যে মেইলটা আছে না, হ্যালো জি, ক্লাসের যে মেইলটা আছে ওইখানে একটা মেইল করেন। দিয়ান ভাই এবং ফামি ভাই, আপনারা দুজন আপনাদের মেইল অ্যাড্রেসটা দেন। হ্যাঁ আমারটা দিয়ে দিছি। আর যদি কেউ থাকে এটা দুইজন বা দিবেন আপনি, সেটা তিনজন, ঠিক আছে, আপনার ওই আমাদের যে মেইলটা আছে সেখানেও একটা দিয়ে দিবেন। সেখানে কি কি সাবজেক্টে কি লিখবো? স্যার আমাদের অঙ্কটা শেষ করেন, প্লাস পরে তাদেরকে বলেন এটা ডিসকাস করতে। ওকে, আমরা আমার মনে আমরা মিউট করে দিলাম সবাইকে, আমরা প্রবলেমটা সলভ করি, সময় নেই বেশি। এখন আমরা তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্ডিচার পেলাম আপনার জেনারেল এবং সেলিং মিলিয়ে 75। সেটা আমরা মাইনাস করলাম কার কাছ থেকে? মাইনাস করলাম গ্রস প্রফিট থেকে। গ্রস প্রফিটটা আমরা পেয়েছি সেলস থেকে, কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে গ্রস প্রফিট পেয়েছি। এখান থেকে যদি আমি অপারেটিংটা মাইনাস করি, আমি পাবো টোটাল অপারেটিং ইনকাম বা ইনকাম ফ্রম অপারেশন, একই কথা। টোটাল অপারেটিং ইনকাম অর ইনকাম ফ্রম অপারেশনস 2,20,200 টাকা। নাও আমরা ফরম্যাট অনুসারে যদি দেখি, ওখানে বলা ছিল আদার ইনকাম এন্ড এক্সপেন্সেস। এখানে ইনকাম হিসেবে আমাদের দেয়া আছে ডিভিডেন্ড রিসিভ, একটাই আইটেম আছে ট্রায়াল ব্যালেন্সে। যেহেতু আমরা ট্রায়াল ব্যালেন্স একবার আলোচনা করে ফেলছি, এই জন্য বারবার আমি আর ট্রায়াল ব্যালেন্সে যাচ্ছি না। ডিভিডেন্ড রিসিভ আছে একটা আইটেম, যেটা আমরা ইনকাম করেছি, সেটা আমরা আউটার কলমে সরাসরি নিয়ে গেলাম। এবং আদার এক্সপেন্সেস হিসেবে এখানে দুটো আইটেম আছে, একটা হলো ইন্টারেস্ট পেইড আর একটা হলো ইন্টারেস্ট ডিউজ। দেখেন আপনি ইন্টারেস্ট পেইডটা পাবো কোথায়? ইন্টারেস্ট পেইডটা পাবো আপনার এই যে ট্রায়াল ব্যালেন্সে। এই দেখেন ইন্টারেস্ট পেইড 16,800, ডেবিট পাশে থাকবে, কারণ পেইড মানে ইন্টারেস্ট পেইড মানে হলো খরচ, সেই জন্য ডেবিট পাশে থাকবে 16,800। আর ডিউজটা আমি কোত্থেকে পেলাম? ডিউজটা পেলাম এই জন্য আমাকে এখানে বলে দিচ্ছে যে 1 এপ্রিল 2013-তে এটা ইস্যু করেছে ফর 5 ইয়ার্স। কাজী আমার অঙ্কটা হলো 15 সনের, তাহলে 5 13 মানে কি 18 সনে গিয়া শেষ হবে, তার মানে 15-তে ফুল ইয়ারে সেই পাবে ইন্টারেস্ট পাবে। তার 15%-এ 1,68,000 টাকা, 15%-এ আপনার কত আসে? $25,200 স্যার। এটা ভুল হয়েছে। এটা স্যার এটা 10 মান্থের জন্য পাবে তো স্যার? না, এটা একটু দেখিনি। আই মিন 9 মান্থের জন্য। 16,000 ঠিক আছে, 1,68,000। 1,68,000 ঠিক আছে। তাহলে 1,68,000 উপরে 15%-এ কত আসে? 25,200 স্যার। 25,200। 25,200-র ভিতরে এই যে ইন্টারেস্ট পেমেন্ট করে ফেলছে 16,800, মাইনাস হচ্ছে 16,800, রাইট? বাকি হচ্ছে স্যার 16,800 8,400 8,400 স্যার। হ্যাঁ, এই 8,400, এই জন্য আমি বলছি ইন্টারেস্ট ডিউজ এই যে 8,400। তার মানে কিভাবে বের করলাম? মানে টোটাল আমার ইন্টারেস্ট হবে 25,200, 1,68,000 উপরে এক বছরের 15% হিসাবে 25,200। কিন্তু ওখানে ট্রায়াল ব্যালেন্সে আছে ইন্টারেস্ট পেইড আছে 16,800। তার মানে বুঝতে হবে আপনাকে অ্যাডজাস্টমেন্টে বলে নাই, কিন্তু আপনার ট্রায়াল ব্যালেন্স থেকে বুঝতে হবে যে আপনাকে 8,400 ডিউ আছে, সেটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। সেজন্য আমরা ইন্টারেস্ট ডিউ হিসেবে 8,400 অ্যাড করে টোটালটা ঠিক রেখেছি 25,200। তো 25,200 হলো আপনার, তাহলে এইটা নাম হবে কি? স্যার এই জায়গায় তো বলে নাই যে এইটার ইন্টারেস্টই পে করা হয়েছে। জি বলুন। এটা তো স্যার এই যে আমরা 15% যেটা এখানে তো বলে নাই যে আমরা যে ইন্টারেস্টটা পেইড করছি ওই ইন্টারেস্টটাই পেইড করছি, যে 15% যেটা 1,68,000 15% যেটা ছিল ওইটার 8,400 পেইড করছি, এরকম তো উল্লেখ নাই স্যার। ওকে গুড, তাহলে ইন্টারেস্ট পেমেন্ট তো একটা আইটেম থাকতে হবে। আর কি কোনো আইটেম আছে আমার ট্রায়াল ব্যালেন্সে? দেখেন আপনি, আর কোনো ডেট আইটেম নাই স্যার। আমার কি কোনো ইন্টারেস্ট দেওয়ার মতন কোনো আইটেম আছে? আপনি দেখেন। ওকে স্যার, তো বুঝতে পারছি স্যার। যেহেতু কোনো আইটেম নাই, এই জন্য আই অ্যাসিউম দ্যাট দিস ইন্টারেস্ট অন দিস নোটস পেয়াবেল। যদি অন্য কোনো আইটেম থাকতো তাহলে আমি এড়িয়ে যেতাম, কিন্তু যেহেতু অন্য কোনো আইটেম নাই, কাজী এটা একটা টেকনিক যে আপনাকে অ্যাডজাস্টমেন্টে না বলে ট্রায়াল ব্যালেন্স দিয়ে আপনাকে করেছে, যে এখান থেকে আপনাকে খেয়ালটা করতে হবে আর কি। এবং বোঝাও যায়, দেখেন যে এই যে 1,68,000 এটা দেখেন 10% 16,800।
কাজে এখান থেকে একটু কিছুটা বোঝা যায় যে আসলে এইটার সাথে ফিগারটা অনেকটা মিল আছে, কাছাকাছি। তার মানে 10% পরিশোধ করেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, সেই জন্য আমরা ওইটা ধরে নিলাম। ব্যালেন্স শিটটা করতেছে কি 2015-তে না স্যার? ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটটা করতেছি আমার 31শে ডিসেম্বর 2015। ঠিক আছে স্যার, যদি 13 হইতো তাহলে 9 মাসের ইন্টারেস্ট হইতো আর কি স্যার। আর এটা ইস্যু করেছে 13-তে, 5 বছরের জন্য, তার মানে শেষ হবে গিয়ে 18-তে। তা আমি তো 15-তে ব্যালেন্স শিট, কাজে 15-তে পুরো 1 বছরেরই আসবে। পুরো 1 বছরের হবে, জি স্যার, সেজন্যই। হ্যাঁ, তো এখন এটার নাম কি? এটার নাম কি? ইন্টারেস্ট এক্সপেন্সেস ওভার ইনকাম, কারণ আমার এক্সপেন্সেসটা বেশি হয়ে গেছে ইনকামের চেয়ে। 14,400টা হলো আমার আদার ইনকাম, আর আমার এক্সপেন্স হলো 25,200। সো দ্যাট এক্সপেন্সেস ওভার ইনকাম 10,200, 10,800 মাইনাস ফিগার। সো দ্যাট আমি অপারেটিং প্রফিট থেকে যদি আমি আদার ইনকাম এন্ড এক্সপেন্সেস হেডের মাইনাস ফিগার 10,800 আমি মাইনাস করি, তাহলে আমার যেটা থাকবে সেটা হলো প্রফিট বিফোর ট্যাক্স। এখন এখানে কিন্তু কোনো এক্সট্রা অর্ডিনারি আইটেম নাই, সেজন্য আমি ওই পোর্শনে না গিয়ে সরাসরি ট্রায়াল ব্যালেন্সে আছে ট্যাক্স এক্সপেন্সেস আছে 68,000 টাকা, সেইটাই আমি এখানে নিয়ে আসলাম। এবং আমার অ্যাডজাস্টমেন্টে বলেছে যে এই যে বলছে ট্যাক্স ইজ ক্যালকুলেটেড এট টাকা 68, বাট গত বছরে 12,000 টাকা কম দেওয়া হয়েছিল, গত বছরে 12,000 টাকা কম, কাজে ওটা তো আপনাকে দিয়ে দিতে হবে। আর এই বছর হলো 68,000 টাকা, কাজে পুরাটাই আমি গত বছরে যে ট্যাক্স এক্সপেন্সেস ফর দি ইয়ার ফর দি ইয়ার 68,000 টাকা, এবং আন্ডার প্রভিশন ফর প্রিভিয়াস ইয়ার, গত বছরে আন্ডার প্রভিশন করা ছিল 12,000, সেটা আমি যোগ করে নিলাম, তাহলে আমার টোটাল ট্যাক্সটা হলো 80,000 টাকা। নাও আমি এখান থেকে মাইনাস করে আমি নেট প্রফিটটা আফটার ট্যাক্স বের করে ফেললাম। তাহলে আমার এখানে নাই কি নাই, এক্সটার্নাল আইটেম নাই, আর বাকি কিন্তু সবই আছে মোটামুটি। সো দ্যাট যদি এক্সটার্নাল আইটেম না থাকে সেক্ষেত্রে সরাসরি আমরা এটাকে প্রফিট হিসাবে কাউন্ট করে আমরা ব্যালেন্স শিটে নিয়ে যাব। নাও আমার রিকোয়ারমেন্ট সেকেন্ড রিকোয়ারমেন্টে আমাকে বলেছে যে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। মালিকের যে ইকুইটি কত রকমের আমরা শিখেছি? হাউ মেনি টাইপস অফ ইকুইটি? ডিয়ার পার্টিসিপেন্ট, হাউ মেনি টাইপস অফ ইকুইটি? স্যার 2 রকম। 2 রকম, ওনার্স ইকুইটি এন্ড ক্রেডিটরস ইকুইটি। হ্যাঁ, তো নরমালি যদি আমাকে এখানে ভেঙে কিছু না বলে, কখনো কোনো ভেঙে যদি কিছু না বলে, নরমালি যদি কোনো শুধু ইকুইটি বলে, আমরা সবসময় ভাববো ওনার্স ইকুইটিকে বোঝাচ্ছে। অনেক সময় কমার্শিয়াল এই টার্মগুলো একটু বুঝতে হবে, যে যখন শুধু ইকুইটি বলবে তখন আমরা ভাববো ওনার্স ইকুইটি। তাহলে ওনার্স ইকুইটির কি কি চেঞ্জ আছে সেগুলো আমার কাছে চেয়েছে, তো সেই স্টেটমেন্টটা এখন আমি করব। স্টেটমেন্ট করার আগেই বলেছি যে আমরা উপর এখান থেকে লিখি নাই, কিন্তু উপরে কোম্পানির নাম হবে, তারপর হবে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওনার্স ইকুইটি, তারপর হবে ফর দি ইয়ার্স, ওগুলাও লিখে নিতে হবে। ফর দি ইয়ার্স মানে ইনকাম স্টেটমেন্টের উপরে এই জিনিসটা লিখতে হবে। এখানে শুধু ইনকাম স্টেটমেন্টের পরিবর্তে ওই কথাটা লিখতে হবে যে স্টেটমেন্ট অফ চেঞ্জ অফ ওনার্স ইকুইটি। এছাড়া এই যে ফর দি ইয়ার এন্ডেড এই কথাটা কিন্তু আসবে, এগুলোতে কিন্তু মার্ক আছে। স্যার ম্যাথটা একটু প্রথম থেকে দেন স্যার, একটু স্টেপ নিয়ে নেই স্যার, আমরা কপি পাই নাই স্যার, একটু আরেকটু উপরে স্যার। প্রবলেম থেকে দেন স্যার, একটু প্রবলেম নিয়ে যান স্যার, একটু আমরা স্ন্যাপ নিয়ে নিচ্ছি। যাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। জি প্রবলেমে, জি স্যার, এই নেন একটা স্ন্যাপ, উপর থেকে নেন তাহলে ভালো হবে। এই নেন, এখন নিচ্ছি স্যার।
জি স্যার। জি স্যার। ওকে, এইবার আমরা চলে গেলাম সেই ওনার্স স্টেটমেন্টে। এখানে আমরা এই স্টেটমেন্টটা অনেক ভাবে করা যায়, যেভাবে আপনার কাছে ভালো লাগে আপনি সেইভাবেই করতে পারবেন। আমার কাছে এইভাবে ভালো লাগছে, আমি এইভাবে করেছি। যেমন শেয়ার ক্যাপিটাল একটা হেডিং দিয়েছি, আমরা রিটেন আর্নিংস হেডিং দিয়েছি এবং টোটাল একটা কলাম করেছি। এখানে শেয়ার ক্যাপিটালে আমরা বলেছি বিগিনিং ব্যালেন্স, দ্যাট মিনস আমি ট্রায়াল ব্যালেন্সে পাবো এই শেয়ার ক্যাপিটালটা দেয়া আছে 1,20,000, আর কোনো চেঞ্জ নাই, সরাসরি 1,20,000 নেমে গেল। আসে রিটেন আর্নিংস। রিটেন আর্নিংসে আমার বিগিনিং ব্যালেন্স ছিল, আমার যে বিগিনিং ব্যালেন্স সবসময় আমি পাবো ট্রায়াল ব্যালেন্সে। ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 4,69,200 এবং এই যে রিটেন আর্নিংস এবং ওপেনিং শেয়ার ক্যাপিটাল এই দুটো মিলে আমার ওপেনিং ইকুইটি ছিল 5,89,200। নাও ওখানে আপনার ইসে আছে, দেখেন ট্রায়াল ব্যালেন্সে আছে যে ডিভিডেন্ড পেইড, এই যে 1,44,000 ডিভিডেন্ড পেইড। ডিভিডেন্ড রিসিপ্টটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি ইনকাম স্টেটমেন্টে, আর ডিভিডেন্ড যেটা পেইড সেটা কিন্তু ইনকাম স্টেটমেন্টের আইটেম না, এটা হলো রিটেন আর্নিংস, এটা হলো ইকুইটির আইটেম। অর্থাৎ শেয়ার ক্যাপিটালের উপরে ডিভিডেন্ড দেয়া হয় এবং ইনভেস্টমেন্ট কোম্পানি যেটা ইনভেস্টমেন্ট করে তার উপরে ডিভিডেন্ড পায়। কাজে ডিভিডেন্ড যেটা রিসিভ করে সেটা হলো আদার ইনকাম, আর ডিভিডেন্ড পেইড যেটা করেছে সেটা আবার রিটেন আর্নিংসে চলে যাবে। সেজন্য এখানে ডিভিডেন্ড পেইডটা হলো 1,64,000, এটা কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্স থেকে আসছে। কাজে এটা টোটালও একই নেমে গেল ডাইরেক্ট। এরপরে প্রফিট ফর দি ইয়ার, এই বছরের প্রফিট, এটা রিটেন আর্নিংসে ঘরে আমি দেখিয়েছি 1,29,400। এবছর প্রফিট হয়েছে, এই যে ইনকাম স্টেটমেন্ট করেছি 1,29,400, সরি এই যে 1,29,400 দেখিয়েছি প্রফিটটা, সেটাই কিন্তু আমার এখানে এই প্রফিট 1,29,400। তো যোগ করলে আপনার রোতে যোগ করলে 1,29,400, এখন যদি আমি কলাম যোগ করি, সব কলাম যোগ করলে টোটাল হবে 5,74,600। এটা কিন্তু আমার ইকুইটি, টোটাল ইকুইটি। সো দ্যাট আমি যখন ব্যালেন্স শিট করবো তখন এই ফিগারটা ডাইরেক্ট নিয়ে গেলেই হবে, তখন আর এত ডিটেলস লাগবে না। এইবার আসেন আপনি, এই যে উপর থেকে কোম্পানির নাম হবে, তারপর হবে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন রিকোয়ারমেন্ট 3, এটা যাবে উপরে। ওকে, আমরা ঠিক আপনার উপরে হেডিং গুলো লিখে নেব। এরপরে দেখুন অ্যাসেট। অ্যাসেট কি হলো, প্রথমে লিখবো নন কারেন্ট অ্যাসেট। আমি কিন্তু সরাসরি ট্রায়াল ব্যালেন্স দেখে থেকে এখন আইটেম গুলো নিয়ে নিয়েছি। ল্যান্ড ওখানে ভাগ করে দেওয়া আছে, আমাকে ট্রায়াল ব্যালেন্সে নাই কিন্তু অ্যাডজাস্টমেন্ট অনুসারে নিয়েছি 3 লাখ। খেয়াল আছে কিনা আপনাদের সবার? ল্যান্ড 3 লাখ, বিল্ডিং 2,40,000। এরপরে ডেপ্রিসিয়েশন দেখেন, এই 48,000 ছিল আমার আগের ট্রায়াল ব্যালেন্সে, আর এই বছর আমি করেছি 4,800, টোটাল হলো 52,800। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 52,800, সেটা মাইনাস করে আমি ফিগারটা নিয়েছি। সো দ্যাট এইটা হবে টোটাল ল্যান্ড এবং বিল্ডিং 4,87,200। নাও দি ফ্যাক্টরি বিল্ডিং নেট ছিল 3,36,000, সেখান থেকে লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল গত বছর পর্যন্ত ট্রায়াল ব্যালেন্সে ছিল 1,92,000, আর এই বছরের আমি নিয়েছি 33,600, 10 ভাগের 1 ভাগ, দুটো যোগ করে আমার হচ্ছে 2,25,600। তাহলে সেটা যদি আমি মাইনাস করি, আমি ফ্যাক্টরি বিল্ডিং এর নেটটা পাবো 1,10,400। নর্মালি সবসময় এইভাবে নিচে মাইনাস করে দেখাবেন। আলাদা আলাদা অ্যাসেট বাম সাইডে, লাইবিলিটি ডান সাইডে, এরকমের আমরা দেখাবো না, আমরা সবসময় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেস করে দেখাবো। দেন লং টার্ম ইনভেস্টমেন্ট যা ট্রায়াল ব্যালেন্স আছে সেটাই। তাহলে টোটাল নন কারেন্ট অ্যাসেট মানে যেই অ্যাসেটের আয়ুষ্কাল বা লাইফ মোর দ্যান 1 ইয়ার, সেগুলোকে আমরা বলবো নন কারেন্ট অ্যাসেট।
আর যেগুলা লাইভ উইদিন 1 ইয়ার সেগুলাকে বলবো কারেন্ট অ্যাসেট। তাহলে এগুলা সব হলো 1 বছরের বেশি, সেজন্য বলছি নন কারেন্ট অ্যাসেট। টোটাল করলাম এই যে আপনার এখানে ল্যান্ড, এই যে ল্যান্ড এবং বিল্ডিং, তার সাথে যোগ করলাম আপনার ফ্যাক্টরি বিল্ডিং এবং লং টার্ম ইনভেস্টমেন্ট, এগুলো যোগ করলে টোটাল হবে 7,17,600। ওকে, এবার কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে আমার? অ্যাজ পার যদি আমরা ট্রায়াল ব্যালেন্সে যাই দেখবো যেখানে আছে আপনার ইনভেন্টরি আছে, রিসিভেবল আছে এবং ব্যাংক ব্যালেন্স আছে। এই তিনটা যোগ করলে হয় 2,31,600, সেটাকে আমরা বলছি টোটাল কারেন্ট অ্যাসেট। নাও টোটাল নন কারেন্ট অ্যাসেট এবং টোটাল কারেন্ট অ্যাসেট দুটো যোগ করলে যেটা পাবো সেটা হলো টোটাল অ্যাসেট 9,49,200। এবার আমরা করব লাইবিলিটি সাইড। লাইবিলিটি মানে হলো আমরা এইভাবে লিখবো ইকুইটি অ্যান্ড লাইবিলিটি সেকশন, উপরে হেডিং দিলাম। প্রথমে ইকুইটি নিয়ে আসি, শেয়ার হোল্ডার্স ইকুইটি বা ওনার্স ইকুইটি। শেয়ার ক্যাপিটাল আমরা ওখানে শুধুমাত্র সংক্ষেপে নিয়ে আসলাম, আমরা কিন্তু ডিটেলসটা করি নাই। শেয়ার ক্যাপিটাল 1,20,000 নিয়ে আসছে, রিটেন আর্নিংস নিয়ে আসছে 454। দেখেন ওখানে যে স্টেটমেন্টটা করেছি তার সমানই আছে, এটা 5,74,600 টোটাল ইকুইটি। এরপরে নন কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটি নন কারেন্ট অ্যাসেটের মতনই প্রমিসারি নোট ছিল ওখানে 1,06,800। এবার দেখেন 15% নোটস পেয়াবেল, যেহেতু 5 ইয়ার্স, কাজে এটি হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি। সেটা যোগ করে আমার টোটাল নন কারেন্ট লাইবিলিটি হলো 2,74,800। দেন কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটির মধ্যে পেয়াবেল আছে 11,400, ট্যাক্স পেয়াবেল 80,000। এটা নিয়ে আসছি কোথা থেকে? এটা নিয়েছি ইনকাম স্টেটমেন্ট থেকে। ইনকাম স্টেটমেন্ট 80,000 দেখিয়েছিলাম আমরা, এই যে 80,000, সেই 80,000 টাকাকে আমরা লাইবিলিটি হিসাবে দেখালাম, কারণ এখনো পেমেন্ট করি নাই, সেজন্য ট্যাক্স পেয়াবেল 80,000। আর ইন্টারেস্ট পেয়াবেল ছিল 8,400। কারণ কি? ওই যে আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি যে বাকি আছে যে 8,400, এটা তো এখনো পেমেন্ট হয়নি, ইন্টারেস্ট ডিউজ, কাজে এটি হচ্ছে লাইবিলিটি, পেমেন্ট করতে হবে। এই 8,400 কারেন্ট লাইবিলিটিতে চলে গেছে। 8,400 সবসময় আমরা খেয়াল রাখবো, ইচ অ্যান্ড এভরি অ্যাডজাস্টমেন্ট উইল বি ট্রিটেড টুয়াইস। দুইবার ট্রিটমেন্ট করতে হবে। যদি দুইবার কখনো ট্রিটমেন্ট করতে ভুলে যান তাহলে আপনার কখনোই ইনকাম স্টেটমেন্টও হবে না এবং ব্যালেন্স শিটও মিলবে না। যেমন এই দেখেন, এই যে 8,400 ইন্টারেস্ট পেয়াবেল, এটা কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্টে দেখিয়েছি। এই 80,000 ভিতরে 12,000 আমরা একবার ইনকাম স্টেটমেন্ট দেখিয়েছি, একবার এখানে নিয়ে আসছি। প্রতিটা আইটেমই দেখবেন সেইভাবে আছে, দুবার ট্রিটমেন্ট আছে। তো আমরা পেয়ে গেলাম নন কারেন্ট লাইবিলিটি। এবার আমরা যদি নন কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট আপনার কারেন্ট লাইবিলিটি, টোটাল কারেন্ট লাইবিলিটি, টোটাল নন কারেন্ট লাইবিলিটি এবং টোটাল ইকুইটি, এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল অ্যাসেটের সমান হয়ে যাবে 9,49,200। আমার ব্যালেন্স শিট কমপ্লিট হয়ে গেল। এইবার যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, যে কোনো আইটেম যদি না বুঝে থাকেন অথবা কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে বলতে পারেন, কোশ্চেন করতে পারেন। হ্যালো, বলেন। জি বলুন। লাস্টে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে কথা যে দুইবার ট্রিটমেন্ট হবে, জিনিসটা একটু যদি আরেকবার বলবেন। আরেকবার বলে, আমি বলেছি যে আমি বলেছি ইন্টারেস্ট পেয়েবল 8,400। জি, আমি বলেছি যে এইখানে যে জিনিসগুলো থাকবে কোশ্চেনের নিচে, এগুলো প্রত্যেকটা দুইবার করে ট্রিটমেন্ট করতে হবে। যেমন দেখেন ইনভেন্টরি, জি এইখানে বলা আছে, দেখেন ইনভেন্টরি যেগুলো থাকবে সেগুলো আমার দুইবার ট্রিটমেন্ট হবে। জি, দুইজনে কথা বলে আপনারটা আমি বুঝবো না, আমারটা আপনি বুঝবেন না। আপনি কোশ্চেন করেছেন, আমি উত্তর দিচ্ছি, আপনি ক্লিয়ার না হলে আবার আমাকে কোশ্চেন করবেন। আপনি কোশ্চেন করেছেন যে আপনি ডাবল কথাটা বোঝেননি, সেটা আমি বুঝাচ্ছি। এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট, অথবা এখানে বলছে নোট, নোট না বলে এখানে অ্যাডজাস্টমেন্ট। সময় শেষ হয়ে গেছে স্যার। আর 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। তো এখন এই অ্যাডজাস্টমেন্ট গুলো, প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট দুবার আমরা ট্রিটমেন্ট করেছি কিনা, দুবার আমরা কাজ করেছি কিনা সেইটা দেখবো। যেমন দেখেন এই যে এটার ইটস এ ক্লোজিং ইনভেন্টরি 15,600, আমরা একবার ইনকাম স্টেটমেন্টে এখানে মাইনাস করেছি এই যে 15,600, আর একবার আমরা এই যে ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে দেখে যে 15,600। এরকম প্রত্যেকটা জিনিস দুইবার করে করতে হবে। এখানে দেখেন এই যে ইন্টারেস্ট পেয়াবেল, এখানে 8,400 আমরা লাইব্রেরি দেখেছি, আবার ইনকাম স্টেটমেন্টের খরচ হিসাবে এখানে 8,400 আমরা এই যে যোগ করেছি। কাজে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টই দুইবার করে আমরা করেছি, না হলে আমার ব্যালেন্স শিট মিলতো না।
সেজন্য ওই জিনিসটা খেয়াল করবেন যে যখনই ব্যালেন্স শিট মিলবে না অথবা ইনকাম স্টেটমেন্ট হবে না, তখন আপনারা দেখবেন যে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট দুবার করে ট্রিটমেন্ট করেছেন কিনা। আর কোনো কোশ্চেন আছে? একটা ছোট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আমার ইন্টারেস্ট যেটা আমি ধরছি ওইটা আমি 1 ইয়ারে ধরছি, কারণ এটা 2013 এ ইস্যু হয়েছিল দেখে। যদি 2015 এ ইস্যু হতো তাহলে আমি 9 মান্থসের ধরতাম। তাহলে আমাকে 15 এর ডেটটা দিয়ে দিত, কোন মাসে? মাস যদি দেওয়া থাকতো, সেটা যদি 50 হতো তাহলে তো 9 মাসের হতো স্যার। 9 মাসের হতো যে, হ্যাঁ 1 এপ্রিল 2013 দেওয়া। হ্যাঁ তাহলে 13 জায়গা 15 হইলে এপ্রিল থেকে 9 মাস হয়। আচ্ছা স্যার, এটাই। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন? ম্যানুফ্যাকচারিং আর মার্চেন্ডাইজিং কোম্পানিকে একসাথে এরকম ডাটা দেওয়া থাকতে পারে পরীক্ষায়, বা রিয়েল লাইফে কিরকম হয় যে একসাথে দুটো? হ্যাঁ, এইটা কোনো একটা পরীক্ষা আসছিল, এটা আমি কোনো একটা কোশ্চেন থেকে নিয়েছি। স্যার এটা করলে আমরা ফুল মার্ক পাবো তো? হ্যাঁ, ফুল মার্ক পাবেন, কোনো সমস্যা নাই। স্যার জি স্যার, বলুন। বাকি এই প্রবলেমটা তো পাই নাই আমরা, প্রবলেমটা এবং এই সলিউশনটা এটা কি স্যার মেইলে পাবো? ভাইয়া আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, ফেসবুক গ্রুপেও আপলোড করা হবে। ভাই একটু ধৈর্য ধরুন, লাইভে আপলোড করে দিব, একটু ধৈর্য ধরেন, আপনারা ড্রাইভটা একটু চেক করেন। লাইভে শুধুমাত্র এটা না ভাই, সব প্রশ্নটা দিয়ে সাবজেক্টের দিয়েছি, পাবেন। কিন্তু আজকে প্রশ্নটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। সলিউশনটা একটু পরে দিই, ক্লাসটা শেষ হওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্রুপে। আমরা আর একটা কথা একটু বলি, এখানে হয়তো অনেকে অ্যাকাউন্টিং এর ছাত্র বা ছাত্রী থাকতে পারেন, অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা তো এক্সামশন পেয়ে যাব, তো সো দ্যাট খুব বেশি মনোযোগ দেওয়ার দরকারও নাই অথবা ক্লাস করারও দরকার নেই। শুধু আইসিএম এর জন্য আমি বলতেছি যে আপনার এই ক্লাস যদি প্রয়োজন না হয়, নাও হতে পারে, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু এই ক্লাসের উপরে ভিত্তি করে পরবর্তী স্টেজগুলো কিন্তু আপনার পাস নির্ভর করবে। আপনি যদি আমার এই ক্লাসগুলো না করেন, পরবর্তী ক্লাসগুলো আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। সো আমি কিন্তু শুধুমাত্র আমি এই স্টেজের পড়াচ্ছি না, আমি আপনার পরবর্তী স্টেজটাও ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু কনসেপচুয়ালি। কাজে আপনারা যারা মনে করবেন যে এই ক্লাস করবেন না, পরবর্তী এক্সামিনেশন পেয়ে যাবেন, পরবর্তী স্টেজে গিয়ে করতে পারেন, আমার আপত্তি নাই, তবে অনেক জায়গায় কনফিউশন হয়তো তখন থেকে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের সময় এখানেই শেষ। নেক্সট প্রোগ্রাম আমরা জি জিনিসটা ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, অবিনাশ ভাই আছেন? ফামি, হ্যালো।